প্রিয় দর্শক, যারা আজকে আমাদের এই ফেসবুকে প্রোটিন হাবের অনুষ্ঠান দেখছেন, তাদের সবাইকেই স্বাগত জানাচ্ছি আজকের আলোচনা অনুষ্ঠানে। এবং আজকের যে আলোচনার বিষয় ইতিমধ্যেই যারা জেনেছেন কিংবা যারা এইমাত্র যুক্ত হয়েছেন তাদেরকে বলছি, আজকে আমরা মূলত ডিমের পুষ্টিগুণ এবং কুসংস্কার নিয়ে আলোচনা করব, যেটিকে আজকের শিরোনাম দিয়েছি আমরা ডিমের পুষ্টিগুণ বনাম কুসংস্কার, ডিমের পোস্টমর্টেম। অর্থাৎ আমরা জানি যে এই করোনা মহামারীকালীন সময়ে সবচেয়ে বেশি আলোচিত যে বিষয়টি সেটি হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা। মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কতটুকু আছে, সেই অনুযায়ী সে কতটুকু এই করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করতে পারছে এবং আর কি করা উচিত, সেই বিষয়গুলো কিন্তু এখন সবচেয়ে বেশি আলোচিত। এবং আমরা জানি যে এই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য বলা হচ্ছে যে খাবারের প্রোটিনের পরিমাণ বাড়ানো। আর এই প্রোটিনের সবচেয়ে ভালো একটি সোর্স কিন্তু ডিম, সেটি সবসময় আলোচিত হয়ে আসছে। এবং আমরা জানি যে ডিমকে বলা হয় সুপার ফুড। সুপার ফুড বলার কারণ হচ্ছে ডিমে যে প্রোটিন রয়েছে এবং মানুষের প্রয়োজনীয় যে অ্যামাইনো অ্যাসিডের দরকার তার অধিকাংশই কিন্তু ডিমে পাওয়া যায়। ফলে এই সুপার ফুড নিয়ে যেমন একদিকে অনেক তথ্য রয়েছে, সুপার ফুড ডিম খেলে আপনি কি কি উপকার পাবেন, আবার অনেক ধরনের কুসংস্কারও কিন্তু রয়েছে। সেই কুসংস্কার নানা রকম হতে পারে। যেমন আমরা পরীক্ষার সময় আমরা যেটি শুনতাম যে পরীক্ষার হলে যাওয়ার আগে যদি কেউ ডিমকে খেয়ে যায় সে জিরো পাবে, এই ধরনের কুসংস্কার একটি বিষয়। আরেকটা হচ্ছে যে পুষ্টিগত বিষয় নিয়ে কিংবা ডিম নিয়ে, ডিম কয়টা খাওয়া উচিত, কয়টা খেলে কি হবে, এগুলো নিয়ে নানা ধরনের মতবাদ যেমন রয়েছে, নানা ধরনের কুসংস্কারও রয়েছে। আমরা সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। এবং আলোচনায় আজকে আমাদের সাথে যুক্ত থাকবেন একজন পুষ্টিবিদ ইসরাত জাহান, তিনি যুক্ত হবেন আমাদের সাথে। এছাড়া আমাদের সাথে যুক্ত হবেন ডিম উৎপাদনের সাথে যারা জড়িত সেই রকম একজন আমাদের সাথে রয়েছেন, আফতাব ভৌমিক ফাউন্ডেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবু লুৎফর ফজলুর রহিম খান শাহরিয়ার। আর আমাদের সাথে আরেকজন যুক্ত থাকবেন যারা এই ডিম এবং প্রাণীজ প্রোটিন নিয়ে গবেষণা করে থাকেন, বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর নাথুরাম সরকার। ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন পুষ্টিবিদ ইসরাত জাহান এবং ফজলুর রহিম খান শাহরিয়ার। এবং পরে আমাদের সাথে যুক্ত হবেন প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক। আমরা দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আলোচনা। এবং আলোচনার শুরুতে আমি যেতে চাই একটু ফজলুর রহিম খান শাহরিয়ারের কাছে, যে আমাদের বাংলাদেশে আমরা জানি যে এখন পর্যন্ত এফএও বিশ্ব খাদ্য কৃষি সংস্থা তথ্য অনুযায়ী 104টি ডিম খাওয়া প্রয়োজন। সেই হিসেবে বাংলাদেশের যে মানুষ রয়েছে তাদের চাহিদা অনুযায়ী কত ডিম উৎপাদন প্রয়োজন এবং আমরা এই মুহূর্তে কত ডিম উৎপাদন করতে পারছি, এই তথ্যগুলো একটু আপনার কাছে জানতে চাই। জি, ধন্যবাদ আমাকে আপনাদের আজকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। এবং এই মুহূর্তে দেশের যে করোনাকালীন অবস্থা, সেই অবস্থায় আসলে আপনাদের এই অনুষ্ঠানটা আমরা যারা প্রডিউসার আছি এবং যারা কনজিউমার আছে তাদের মধ্যে ব্রিজিং হিসেবে কাজ করবে। অনেক ভুল ধারণা আছে মানুষের মধ্যে ডিম সম্বন্ধে, এগুলো আসলে দূর হবে বলে আমরা আশা করি। এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। আপনি প্রথম যে প্রশ্নটা করেছেন যে আসলে কতটা এফএও অনুযায়ী মিনিমাম বিয়ারলি 104টা ডিম খেতে হবে একজন মানুষকে। অত্যন্ত সুখের জিনিস হলো 2019 সনে বাংলাদেশ 105টা ডিম আসলে উৎপাদন করতে সক্ষম হয়েছে, যেটা 104 থেকে উপরে উপরে আমরা আছি 2019 সনে। এবং আমরা আশা করি 2020 সনে তাকে আরো অতিক্রম করতে পারবো। বাংলাদেশের আসলে 105টা বা 4টা আসলে বেয়ারলি মিনিমাম, এটা খেতেই হবে। কিন্তু অ্যাজ পার WHO 230টা ডিম একজনকে খাওয়া প্রয়োজন, কমপক্ষে 230টা খাওয়া প্রয়োজন। আমরা দেখি যারা পৃথিবীতে এখন সবচেয়ে শক্তিশালী দেশ হিসেবে পরিগণিত হয়, ইউএসএ তে 386টা ডিম খায় পার ক্যাপিটা প্রতি বছর, জাপানে 320টা খায়, এবং চায়না যারা
আগে ডিম খেত না, তারা পৃথিবীতে এখন সবচাইতে বেশি, প্রায় 400-র কাছাকাছি ডিম তারা খাওয়া শুরু করেছে মাথা পিছু। এটা একটা বিরাট ব্যাপার। আসলে ডিম না খেলে কোনো জাতিকে যদি আমরা একটা মনে করি যে একটা বড় জাতি হিসেবে তৈরি করব, ডিম একটা উপাদান যেটা খেলে আসলে মেধা তৈরি হবে, যে মেধা দিয়ে জাতিকে আমরা বড় করতে পারি। জাতিকে যদি উন্নতি করতে হয় তাহলে আসলে মেধা দরকার, প্রোটিন দরকার। ডিম এমন একটা জিনিস, এখানে পুষ্টিবিদরা আছেন আমি বলতে চাই না, ডিম এমন একটা জিনিস যেটা আমরা বলি কমপ্লিট ফুড। এমন কোন উপাদান নাই যেটা ডিমের মধ্যে নাই, অনলি এক্সেপ্টিং ভিটামিন সি, যেটা পাওয়া যায় না। ভিটামিন সি আমরা বিভিন্ন সোর্স থেকে পাই, তাহলে ডিম আমরা খাওয়া উচিত বলে আমি মনে করি। জি, শাহরিয়ার খান, আপনি যুক্ত থাকুন আমাদের সাথে। আমরা একটু যেতে চাই আমাদের পুষ্টিবিদ যিনি রয়েছেন ইসরাত জাহানের কাছে। ইসরাত জাহান, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি, যে বিষয়টি ফজলুর রহিম শাহরিয়ার খান বললেন যে আসলে যেখানে একজন পুষ্টিবিদ রয়েছে সেই আলোচনায় ডিমের পুষ্টিগুণ নিয়ে পুষ্টিবিদই আলোচনা করবেন। তো আমি যে বিষয়টি প্রথমেই জানতে চাচ্ছি, আসলে ডিমের কি কি পুষ্টিগুণ রয়েছে সেই বিষয়ে আপনি যদি প্রথমে আমাদেরকে একটু বলেন। চমৎকার একটি প্রশ্ন। কারণ হচ্ছে ডিম নিয়ে যে কুসংস্কার আছে, আমরা বলি যে ডিমকে সুপারফুড। সুপারফুড বলার প্রথম কারণ হচ্ছে যে ডিম কিন্তু একটা কোষ, এবং এখানে প্রয়োজনীয় যে যতগুলো ভিটামিন এবং মিনারেলস আমাদের দরকার হয় সেগুলো সবগুলোই কিন্তু আছে। আগেই বলেছেন যে ভিটামিন সি ছাড়া। আর আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে নর্মাল দৃষ্টিতে যদি দেখি যে আসলে যখন একটা ডিম থেকে কি হয়, একটা প্রাণীর তৈরি হয়, এর মানে হচ্ছে গিয়ে যখন একটা প্রাণী তৈরি হবে বা মুরগি তৈরি হবে তখন কিন্তু তার প্রয়োজনীয় যত কিছু আছে সবকিছুই কিন্তু ওই ডিমটার মধ্যে থাকতে হবে। এর জন্য হচ্ছে প্রোটিন বলছি, কিছুটা অল্প কার্বোহাইড্রেট আছে সেটার পরিমাণ খুবই কম, তারপর ভিটামিন মিনারেলস যেগুলো আছে কম্বাইন্ডলি একটা গুড সোর্স। দ্যাটস ওয়াই কিন্তু ডিমটাকে বলা হয় যে একটা সুপারফুড। এর বাইরে যদি বলি যে প্রোটিনের যে চাহিদাটা সেটার ম্যাক্সিমামই কিন্তু আমরা এখান থেকে নিতে পারি। শুধু প্রোটিন না, অন্যান্য যেগুলো আছে, ক্যালসিয়াম আছে, জিঙ্ক আছে, সেলেনিয়াম আছে, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য যে কথাগুলো আমরা বলছি এখন, বিশেষ করে ভিটামিন ডি, ঠিক আছে, এর সবগুলোর কিন্তু একটা গুড সোর্স হচ্ছে ডিম। সো ডিমে নেই এমন কোনো পুষ্টি নেই। আবার ডিম হচ্ছে আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় যে 9টা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড দরকার হয় সেগুলো সব 9টাই কিন্তু আছে। প্লাস হচ্ছে অন্যান্য যেগুলো বললাম সেগুলোও আছে। সো এটা কম্বাইনলি একটা ভালো প্যাকেজ। ইসরাত জাহান, একটি প্রশ্ন ইতিমধ্যে আমাদের একজন দর্শক করেছেন কাউসার আহমেদ নামে। তিনি যেটি জানতে চেয়েছেন যে আসলে হাঁসের ডিম এবং মুরগির ডিমের পুষ্টিগুণ কি একই পরিমাণ নাকি পুষ্টিগুণের কোনো পার্থক্য আছে? আসলে পুষ্টিগুণ কিন্তু শুধু ডিপেন্ড করে হচ্ছে ক্যালোরিটা। কারণ হচ্ছে এটা সাইজের উপর ডিপেন্ড করে। কারণ মুরগির ডিমের চেয়ে হাঁসের ডিমটা একটু বড় হয়, সো হচ্ছে গিয়ে সেখানে হচ্ছে ওয়েটটাও বেশি, সো ক্যালোরিটাও বেশি আসে। এবং যেহেতু সাদা অংশটা বড় হওয়ার কারণে হচ্ছে কুসুমটাও একটু বড় হবে এবং সাদা অংশটাও বড় হবে। দ্যাটস বাট হচ্ছে অন্যান্য যে কম্পোনেন্ট গুলো আছে, নিউট্রিশন গুলো হচ্ছে সেমই। তো সে আরেকটি বিষয় সম্পর্কে যেহেতু বলতেই হচ্ছে যে হাঁসের ডিম এবং মুরগির ডিমের পুষ্টিগুণের পার্থক্য আছে কিনা। আমরা জানি যে অনেকে বাচ্চাদেরকে আপনার দেশি মুরগির ডিম খাওয়াতে চান, কিংবা অনেক বড়রাও যারা খুব বেশি স্বাস্থ্য সচেতন বলে নিজেদেরকে মনে করেন তারা দেশি ডিম পছন্দ করেন কিংবা দেশি ডিমকে নিরাপদ মনে করেন। আসলে দেশি ডিম এবং এই ফার্মের ডিম যেগুলো বাণিজ্যিক ভাবে উৎপাদন হচ্ছে সেগুলো কি কোনো পার্থক্য পুষ্টিগুণে রয়েছে, যেটি ভোক্তারা অনেক সময় দ্বিধাদ্বন্দ্বে ভোগেন এগুলো? মজার ব্যাপার হচ্ছে সায়েন্স কিন্তু অনেক অ্যাডভান্স। আমরা আগে যেটা মনে করতাম সেগুলো কিন্তু আসলেই অনেকটা কুসংস্কার। যেমন আমরা আগে ভাবতাম যে দেশি ডিমে হচ্ছে পুষ্টিগুণ বেশি আর ফার্মের মুরগির ডিমে হচ্ছে পুষ্টি কম, কিন্তু আসলে এটা কিন্তু পুরো উল্টো। কারণ হচ্ছে দেশি মুরগি কি খেয়ে আপনার ডিমটা প্রডিউস করছে সেটা কিন্তু আমরা জানি না, কারণ তারা ভ্রাম্যমাণ, তারা সামনে যা পাচ্ছে সেটা খেয়েই কিন্তু ডিমটা দিচ্ছে, তৈরি হচ্ছে তার বডিতে। বাট একটা ফার্মের মুরগি তার কিন্তু নাটচারটা পুরো অন্যরকম হয়। তাকে কিন্তু হচ্ছে গিয়ে আপনি যদি জানেন 12টা ভিটামিন এবং 5টা মিনারেলস, এটা কিন্তু তাকে এসেনশিয়াল। এটা আমাদের ফিডিং যে এই অ্যাসোসিয়েশন আছে সেখান থেকে কিন্তু বলাই আছে যে মুরগিকে এটা দিতে হবে।
সো অন্যান্য যে আমাদের অ্যান্টিবডি গুলো থাকে মুরগিকে নার্চার করার জন্য, টেক কেয়ার করার জন্য, কোনো ধরনের যাতে জীবাণু তার অ্যাটাক না হয়, এবং পরিপূর্ণভাবে খুব গাইডলাইন অনুযায়ী কিন্তু ফার্মের মুরগিগুলোকে ডিম দেওয়ার জন্য প্রস্তুত করা হয়। সো যদি পুষ্টিগুণের দিক থেকে বলি তাহলে কিন্তু আসলে ফার্মের মুরগির ডিমের মধ্যে পুষ্টিগুণটা বেশি। জি, ধন্যবাদ। আপনি যুক্ত থাকুন আমাদের সাথে। আমি এই প্রসঙ্গেই যেতে চাই ফজলুর রহিম খান শাহরিয়ারের কাছে। ফজলুর রহিম খান শাহরিয়ার, আপনি একটি বিষয়, নিশ্চয়ই আপনিও একজন ভোক্তা। এখানে যারা আমরা কথা বলছি সবাই কিন্তু ভোক্তা, এবং আমরা সবাই ডিম খাই এবং ডিমের বিষয়ে নিজেদের মধ্যে অনেক ধারণা আছে, সেগুলো আশা করি আজকে আলোচনার মাধ্যমে অনেকটা পরিষ্কার হবে। যে ইসরাত জাহান যেটি বলছিলেন যে ফার্মের মুরগিকে যেহেতু একটি গাইডলাইনের মাধ্যমে খাবার দেওয়া হয়, সেটি পুষ্টিগুণ অবশ্যই ভালো। তবে কিছুটা প্রশ্ন কিন্তু সেখানে আছে যেটি ভোক্তাদের মধ্যে কাজ করে, বিষয়গুলো প্রশ্নগুলো আসে যে ফার্মের ডিমে আসলে ফিডের মাধ্যমে অ্যান্টিবায়োটিক দেওয়া হয় কিনা, কিংবা সেখানে মুরগিকে যে ওষুধ দেওয়া হয় সেগুলা ডিমের মধ্যে রেসিডুয়াল ইফেক্ট থাকে কিনা। এসব নানা ধরনের প্রশ্নের কারণে কিন্তু মানুষজন নিরাপদ মনে করার কারণে দেশি মুরগির ডিম হয়তো খুঁজে। আপনারা যেহেতু উৎপাদক, আপনারা একটু যদি পরিষ্কার করে বলেন, আপনারা যে ডিম উৎপাদন করেন কিংবা খামারিরা যারা উৎপাদন করছেন ডিম, সেটি কতটা নিরাপদ, ভোক্তারা আপনাদের প্রতি কতটা আস্থা রাখতে পারে? আমি একটু একটু পিছন থেকে বলি। একটা ফার্মের মুরগির যে ডিমগুলো হয় তা ওজন হলো 57 to 60 গ্রাম অ্যাভারেজে, আমরা যেগুলো বাজারে দেখতে পাই। আর অন্য যে কোনো ডিম, হাঁসের ডিম যদি বলেন অথবা যদি দেশি ডিম বলেন, তাহলে আসলে তার থেকে অনেক কম। যার কারণে অবশ্যই যেখানে বেশি জিনিস থাকবে তার মধ্যে টোটাল পরিমাণ অফ ভিটামিনস, মিনারেলস এন্ড আদার নিউট্রিয়েন্টস টোটাল সবকিছু দিয়ে আছে, কিন্তু টোটাল পরিমাণটা কিন্তু বড়। আমি একটু দৃষ্টি আকর্ষণ করছিলাম। আর আপনি বলেছেন যে হ্যাঁ অবশ্যই আমি বলবো যে একটা মুরগির, আমরা যেটা ফার্মে মুরগি পালি সেটা খাবারটা তৈরি করেন হলো একজন একজন বা একাধিক নিউট্রিশনিস্ট মিলে। একটা অ্যানিমেল নিউট্রিশনিস্টরা ওনারা আসলে ফর্মুলেশনটা করেন, গাইডলাইন দেওয়া আছে, সেই গাইডলাইনের মাধ্যমে এটা তৈরি করা হয়। যদি এখানে নিউট্রিয়েন্টসের পরিমাণ ইমব্যালেন্স হয় তাহলে যেটা হবে যে ডিমের পরিমাণ কম হবে, অথবা ডিম ছোট হবে, অথবা ডিমের অসুবিধা হবে। সেজন্য কন্টিনিউয়াসলি প্রতিটা ফিড মিল তখন তখন তার নিউট্রিশনটা তৈরি করে, ফিডটা তৈরি করে, তার নিউট্রিশনটা প্রচুর কাজ করে। এবং প্রতিটা জিনিসের মধ্যে একটা অ্যান্টি নিউট্রিশনাল ফ্যাক্টর চলে আসতে পারে। অ্যান্টি নিউট্রিশনাল ফ্যাক্টর যাতে না আসে সে কারণে প্রতিটা ডিমের প্রত্যেকটা টমেটোকে বাছাই করে সবচেয়ে ভালো, যার মধ্যে কোনো অ্যান্টি নিউট্রিশনাল ফ্যাক্টর মানুষের শরীর ক্ষতি করবে না, এই ধরনের জিনিসগুলো মুরগির ক্ষতি করবে না, এই ধরনের গুলো বাদ দিয়ে, র মেটেরিয়াল গুলো বাদ দিয়ে তারপরে এটা তৈরি করা হয়। এখানে আমি একটু দেশি মুরগির কথা বলবো। অফকোর্স দেশি মুরগিকে আমি ছোট করবো না, আমরা ছোটকালে দেশি মুরগির ডিম খেয়ে বড় হয়েছে, কিন্তু আমরা জানি যে দেশি মুরগির ডিমগুলো আসলে কি খাচ্ছে। আসলে তো সে আপনাদের যে খাবার দিচ্ছে ব্যাকইয়ার্ডে ওটাও খাচ্ছে, আবার আজে বাজে জায়গায় যে আজে বাজে জিনিস, সেটাতে তার ফুড চেইনের মাধ্যমে তার শরীরে অনেক কিছু অ্যান্টি নিউট্রিশনাল ফ্যাক্টর আসে, যেটা মানুষের শরীরে যেতে পারে, গেলে পরে মানুষের ক্ষতি হতে পারে, হবেই না, হওয়ার চান্স ইজ ভেরি হাই। যার কারণে ফুড চেইন কন্ট্রোল করার জন্য, ফুড চেইনে যাতে কোনো ধরনের অ্যান্টি নিউট্রিশনাল ফ্যাক্টর না যায় মানুষের জন্য, সেদিকে খেয়াল রেখে আসলে প্রতিটা জিনিস ডিজাইন করা হয়। প্রতিটা জিনিস ডিজাইন করা হয়। আমরা জানি যে ধরেন ভুট্টা, ভুট্টাকে আমরা জানি যে সোর্স অফ কার্বোহাইড্রেট, বাট এখানে প্রোটিন আছে, অন্যান্য জিনিস আছে। কারণ আমরা ডিজাইন করি ফিডটা, আমরা যদি দেখি অ্যানালাইসিস করে এখানে কোনো একটা নিউট্রিয়েন্টসের ভ্যালু কম আছে, সেই নিউট্রিয়েন্টটা আমরা ওটাকে অ্যাড করে দিই। অ্যাড করে দিই যখন আমরা ফিডটা তৈরি করি, আমরা বলি ফিড অ্যাডিটিভস। ফিড অ্যাডিটিভস এর মধ্যে আপনার একটা আছে ভিটামিনস, মিনারেল অ্যাডিটিভস আছে, তাছাড়া অন্যান্য যে মিনারেলস গুলো আছে সেগুলো আমরা অ্যাড করে দিই। অ্যাড করে দেওয়ার পরে যেটা হয় যে টোটালি একটা ব্যালেন্স ফুড মুরগির জন্য যাচ্ছে। আপনি এই জিনিসটা চিন্তা করেন, একটা দেশি মুরগি কত ডিম পায়? হার্ডলি 70-80, খুব ভালো যদি হয়। আমরা দেখি, যদি আমরা ছোটকালে দেখেছি 40-50টা ডিম পারে, খুশি। আর আমাদের ফার্মের ডিমগুলো, মুরগিগুলো
আমাদের দেশে 80 সপ্তাহে আপনার ডিম পারে অ্যাপ্রক্সিমেটলি 345 ডিম পারে। তার মানে তাকে এমন ব্যালেন্সিং করা হয় তার নিউট্রিশন ভ্যালু, যে তার আসলে পটেনশিয়াল আছে পুরো জিনিসটা বের করে নিয়ে আসা হয়, তাকে পাওয়া যায়। কিন্তু একটা দুর্বল মানুষ যাকে ঠিক মতো খাবার দেওয়া হয় না, সে আসলে প্রোডাক্টিভ হয় না, তাদের অনেক কাজ হয় না। এক্স্যাক্টলি মুরগিকেও যদি আমাদের তার যে প্রোডাকশনের পটেনশিয়ালিটি আছে, পটেনশিয়ালিটি বের করতে হবে, তাকে প্রপার নিউট্রিশন দিতে হবে। যেহেতু আমরা প্রপার নিউট্রিশন দিই, সেই কারণে ফার্মের মুরগি থেকে আমরা 345টা মতো বাংলাদেশে আমরা ডিম পাই, পৃথিবীতে আরো বেশি পাই। এই 345টা ডিম পাওয়া মানে এটা বোঝা যাচ্ছে যে ইট ইজ ফুললি ব্যালেন্স নিউট্রিশন দেওয়া হচ্ছে। যে ব্যালেন্স নিউট্রিশন খাবে তার আউটপুট অনেক বেটার হবে। ওই আউটপুটটা যিনি খাবেন আরো অনেক ভালো, তার শরীরে ভালো নিউট্রিশনের ভ্যালু যাবে। মানে ডিমে মধ্যে ফুললি নিউট্রিশনাল ভ্যালু সব ডিমেই আছে, কিন্তু দেশি ডিমগুলোতে, দেশি মুরগির ডিমগুলোতে কিছু অ্যান্টি নিউট্রিশনাল ফ্যাক্টর মানুষের শরীরে ফুড চেনের মাধ্যমে চলে যেতে পারে। এই জন্য আসলে আমরা মনে করি ফার্মের ডিম ইজ মোর সেফার দেন দ্য লোকাল ডিম। মুরগিগুলো ঘুরে বেড়ায়, কোথায় কি খাচ্ছে উই ডু নট নো। এই কারণে আমরা বলি, এটা নিশ্চিত করে বলতে পারি যে ফার্মের মুরগির ডিম ইজ মাচ সেফার দেন দ্য আমাদের দেশি ডিমের। জি, ধন্যবাদ ফজলুল রহিম খান শাহরিয়ার। আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত হয়েছেন প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর নাথুরাম সরকার। নাথুরাম সরকার, আপনি কি আমার শুনতে পাচ্ছেন? কথা বললে এত স্লো কেন? নাথুরাম সরকার নিশ্চয়ই আমাদের সাথে কিছুক্ষণের মধ্যে যুক্ত হবেন। একটু সংযোগের সমস্যা হচ্ছে। আমি একটু যেতে চাই আবারও আমাদের পুষ্টিবিদ ইসরাত জাহানের কাছে। ইসরাত জাহানের কাছে যে ইতিমধ্যে আমাদের বেশ কয়েকজন দর্শক ফোন করেছেন, ফেসবুকের মাধ্যমে, কমেন্টের মাধ্যমে মতামত দিয়েছেন, সেই মতামতগুলো একটু প্রশ্ন করেছেন, সেই প্রশ্নগুলো একটু আমি যদি বলি, সেই উত্তরগুলো নিশ্চয়ই আমাদের পুষ্টিবিদ ইসরাত জাহান দিতে পারবেন। অনেকেই প্রশ্ন করেছেন, জানতে চেয়েছেন যে আসলে সাদা ডিম এবং লাল ডিমের মধ্যে পুষ্টিগুণের কোনো পার্থক্য রয়েছে কিনা, সেটা একটি বিষয়। আরেকটি বিষয় প্রশ্ন করেছেন সাবিরা আহমেদ নামে আমাদের একজন দর্শক, যে এক কুসুম এবং দুই কুসুম যুক্ত ডিমের মধ্যে পুষ্টিগুণের আসলে কোনো পার্থক্য আছে কিনা, সেটি একটি বিষয়। এই দুইটি প্রশ্নের উত্তর এই মুহূর্তে আমি জানতে চাই, পরে আরো কিছু প্রশ্ন আছে, সেগুলো আপনাকে আমি আবারও ধারাবাহিকভাবে বলব। আচ্ছা, সাদা ডিম আর হচ্ছে লাল ডিম, এটা কিন্তু ডিপেন্ড করে হচ্ছে মুরগির জাতের উপরে, ঠিক আছে? এটা অনেকটাই। আর সেকেন্ড হলো গিয়ে যে দুই কুসুম সহ যে আপনি বলছেন, সেটা হচ্ছে গিয়ে যেটা বললাম যে নিউট্রিয়েন্ট যত বেশি থাকবে তার পুষ্টিগুণ তত বেশি। একটা কুসুম থেকে যে আমরা পুষ্টি পেতাম, যখন ওখানে দুইটা কুসুম থাকবে অবশ্যই সেটার পুষ্টিগুণ বেশিই থাকবে। নিশ্চয়ই দর্শক তার প্রশ্নের উত্তর পেয়েছেন। আমরা আরেকটি বিষয় জানতে চাই, যে নারায়ণ মনিক আমাদের একজন দর্শক, তিনি ফোন করেছেন যে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে আসলে কয়টি ডিম খাওয়া উচিত? আচ্ছা, ডায়াবেটিস পেশেন্টের যদি অন্য ধরনের কিডনি বা প্রোটিন জাতীয় যে প্রবলেমগুলো আছে, ইউরিক অ্যাসিড, এই ধরনের প্রবলেম যদি ওনার না থাকে এবং ওজন যদি ওনার নিয়ন্ত্রণে থাকে, তাহলে অবশ্যই কিন্তু প্রতিদিন সে 2টা ডিম খেতে পারবে ম্যাক্সিমাম। ধন্যবাদ আপনাকে। আমি একটু ডক্টর নাথুরাম সরকার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? এরকম বাজে নাথুরাম সরকার এখনো আমাদের সাথে যুক্ত হতে পারছেন না, একটু নেটওয়ার্কের সমস্যার কারণে। আমি একটু পুষ্টিবিদ ইসরাত জাহানের কাছে আবার একটু যেতে চাই, তারপরে আমি আবার ফজলুল রহিম খান শাহরিয়ারের কাছে যাবো। আমাদের একজন দর্শক নীতিশ কুমার মন্ডল, তিনি জানতে চেয়েছেন যে বাচ্চাদেরকে কি ফার্মের ডিম খাওয়ানো যাবে? আমি একটু ইসরাত জাহানের কাছে জানতে চাই। আচ্ছা, সেক্ষেত্রে আমরা কিন্তু এতক্ষণ আলোচনা করেছি যে আসলে ফার্মের ডিমে আমরা কি ধরনের পুষ্টি পেয়ে থাকি। তো সেখান থেকে আমরা বলতেই পারি যে বাচ্চাদের পুষ্টির দিকে বিবেচনা করে আমরা অবশ্যই ফার্মের ডিম দিতে পারি। তবে এটা কি ফর্মে,
ফর্মে কি ফর্মে দেব এটা একটা ব্যাপার আছে, কারণ যদি আমি বলি যে 6 মাস উপরে যারা হচ্ছে উইনিং ফুডটা শুরু করেছে তাদেরকে কিন্তু আমরা যেটা করি পানি পোচ খাওয়াই, এবং যে কুসুমটা থাকে সেটা কিন্তু একদম নরম থাকে। তো সেজন্য এই মুহূর্তে এই সময় যেমন করোনাকালীন সময় আমরা কিন্তু সবসময় বলি যে ডিমে আসলে আমরা যে প্রসেসে বাজার থেকে নিয়ে আসি এবং সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করে ফ্রিজে রাখা পর্যন্ত অনেক কিছু আমরা মেনটেন করি না, যার কারণে এর মধ্যে অনেক ধরনের জীবাণু চলে যেতে পারে। এর জন্য আমরা বলি যে কুসুমটা ফুল বয়েল এগ যদি খাওয়ানো যায় বা হচ্ছে পোচ করে সেটাকে ম্যাশড করে বাচ্চাকে যদি খাওয়ানো যায় সেটা হচ্ছে অনেক সেফ থাকবে। জি, আমি এই প্রসঙ্গেই আরেকটি বিষয় জানতে চাই, সেটি আমারও প্রশ্ন, আশা করি অনেকেরই প্রশ্ন, যে আসলে ডিম কোন ভাবে খেলে তার থেকে সবচেয়ে বেশি পুষ্টি পাওয়া যাবে। অনেকে ডিম আচ্ছা, ভাজি খান, অনেকে তরকারির সাথে খান, নানাভাবে খাওয়ার উপায় আছে, রেসিপি আছে। কোনটি বেশি পুষ্টিসম্মত? বেসিক্যালি বাংলাদেশে আমাদের ট্রেন্ডটা হচ্ছে ডিম ভাজি করে খাওয়া, যেটা আমরা অমলেট বলি। ঠিক আছে, অমলেট ফর্মে। বাট মজার ব্যাপার হচ্ছে অমলেট ফর্মে খেলে অনেকটা নিউট্রিশন কিন্তু লস হয়ে যায়, যার কারণে আমরা বলি বয়েলড এগটা হচ্ছে নিউট্রিশন ভালো পাওয়া যায়। আর কেউ যদি ক্যালোরিটা দরকার হয়, যেমন হচ্ছে গিয়ে বাচ্চাদের ক্যালোরিটা দরকার হয়, তারা হচ্ছে ফুল বয়েল এগটা একটু হার্ড থাকে, সো তারা যেহেতু যাদের দাঁত থাকে না তারা চিবিয়ে খেতে পারে না, সো তাদের হচ্ছে অয়েল পোচ করে দেয়া, এবং অবশ্যই সানি সাইড আপ যেটা বলে এক পাশ ইয়ে করে সেভাবে না, দুই পাশে কিন্তু কুসুমটা শক্ত করে দুই পাশ টস করে তারপরে হচ্ছে কি খেতে হবে। এবং আমরা বড়রাও হচ্ছে যাদের হচ্ছে ক্যালোরিটা বেশি দরকার হয়, ওজনটা কম আছে, ওজন বৃদ্ধি করতে চায়, তারা কিন্তু হচ্ছে পোচ ডিমটা খাবে। আর আমরা যারা ওজন নিয়ন্ত্রণে রাখতে চাই বা হচ্ছে গিয়ে সেফ সাইডে থাকতে চাই তারা কিন্তু ফুল বয়েল এগ খেতে হবে। সেক্ষেত্রে টাইমিং কিন্তু একটা ব্যাপার, যে আসলে আমরা কত সময় ধরে ডিমটা বয়েল করব। সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে একটা ডিম হচ্ছে গিয়ে মিনিমাম 10 মিনিট হচ্ছে আপনাকে সিদ্ধ করতে হবে। বিশেষ করে যখন পানিটা ফুটে উঠবে তারপর থেকে 6 থেকে 7 মিনিট হচ্ছে আমাদেরকে ডিমটাকে সিদ্ধ করতে হবে, তাহলে সেটা হচ্ছে আমরা ফুল বয়েল এগ আমরা বলতে পারি সেফ আর কি, নিউট্রিশনটা ভালো থাকে। জি, আমি একটু আরো এই বিষয়ে জানতে চাচ্ছি, কারণ ডিম সম্পর্কে অনেক কিছুই জানার আছে, অনেক ভোক্তাদেরই প্রশ্ন আছে। আরেকটি প্রশ্ন যেটি হচ্ছে যে কোন বয়সের মানুষকে কয়টি ডিম খাওয়া বলা উচিত? আপনারা কি মনে করেন? শিশুদের ক্ষেত্রে, কিশোর, যুবক কিংবা বয়োবৃদ্ধদের ক্ষেত্রে কার কয়টি ডিম খাওয়া উচিত? আসলে এটা ডিপেন্ড করে যে উনি অন্য কোন প্রোটিন নিচ্ছেন। আমরা যদি নরমাল অন্যান্য যে প্রোটিনের সোর্স গুলো আছে সেখান থেকেও নেই, প্লাস হচ্ছে ডিমটাও খেতে চাই, সেক্ষেত্রে কিন্তু 2টা ডিম হচ্ছে সেফ। হ্যাঁ, আর বাট যদি কেউ হচ্ছে গিয়ে অন্য প্রোটিন খেতে পারে না, অনেকের দুধে সমস্যা থাকে, ল্যাকটোজ ইনটলারেন্স থাকে, অনেকের রেড মিটটা হয়তো খেতে পারছে না বা মুরগির মাংস পছন্দ করে না, সেক্ষেত্রে যদি প্রোটিনটা ব্যালেন্স করতে চায় সে তিনি কিন্তু হচ্ছে 4টা 5টা ডিম খেতে পারবে। এটা ডিপেন্ড করে যে আসলে তার সিচুয়েশনটা অনুযায়ী, অন্যান্য কমপ্লিকেশনস অনুযায়ী। জি, ধন্যবাদ আপনাকে। আমাদেরকে অনেক মূল্যবান তথ্য দিয়েছেন। আসলে ডিম সম্পর্কে মানুষের যেমন জানার আছে, আবার ডিম নিয়ে সারা বিশ্বেই কিন্তু অনেক গবেষণা হচ্ছে, এবং সেই গবেষণা থেকে কিন্তু নতুন নতুন তথ্য আসছে, যেগুলো পুরাতন তথ্য ছিল সেগুলো অনেকগুলোই পাল্টে গেছে, অনেক ধারণাই পাল্টে গেছে ডিম নিয়ে। এবং সেই তথ্যগুলো আমরা আপনাদের মাধ্যমে আপডেটেড হয়ে থাকি। আমরা এই বিষয় নিয়ে আরো কথা বলবো। আমি একটু যেতে চাই ফজলুর রহিম খান শাহরিয়ারের কাছে। ফজলুর রহিম খান শাহরিয়ার, আমি শুরুতেই যেটি বলছিলাম যে আসলে ভোক্তাদেরকে আপনারা কতটুকু আশ্বস্ত করতে পারছেন যে আপনাদের এই ডিম উৎপাদন যেভাবে হচ্ছে সেটি নিরাপদ, এবং নিরাপদ পণ্য আপনারা ভোক্তাদের কাছে তুলে দিচ্ছেন? কারণ একটি প্রশ্ন আমাদের একজন দর্শক করেছেন, বিভা চৌধুরী, তিনি যেটি জানতে চেয়েছেন যে তারা কিছুদিন আগে গণমাধ্যমে এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেখেছেন যে একটি গবেষণা হয়েছে যে পোল্ট্রি ফিডে আপনার ক্রোমিয়াম থাকে, ট্যানারি বর্জ্য থেকে ফিড বানানো হয়, ফলে সেটি ডিমের মধ্যে যায় কিংবা পোল্ট্রি মাংসে যে যায়, এবং তার মাধ্যমে নানা ধরনের রোগ ছড়াতে পারে, যেটি কিন্তু এক ধরনের আতঙ্ক ভোক্তাদের মনে তৈরি করে। সেই কারণে আমি শুরু থেকে বলছিলাম যে আপনারা আসলে কতটুকু নিরাপদ উৎপাদন করতে পারছেন, এবং এই ভোক্তা যে প্রশ্নটি করলেন সেটি কতটুকু যৌক্তিক এবং আসলে বাস্তবে এই ইন্ডাস্ট্রিতে তার অস্তিত্ব রয়েছে কিনা।
জি ধন্যবাদ, এটা খুবই ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা আমাদের সবসময় সব জায়গায় শুনতে হচ্ছে যে ক্রোমিয়ামের ব্যাপারটা। ক্রোমিয়ামের সোর্সটা কি? ক্রোমিয়ামের সোর্সটা হলো আমাদের দেশে যেটা একটা ভুল ধারণা আছে যে ট্যানারি ওয়েস্ট থেকে আসে। বাংলাদেশে 5 লক্ষ টন ফিড তৈরি করা হয়। 5 লক্ষ টন ফিডে আপনার 8% যদি আপনার অ্যানিমেল প্রোটিন দেওয়া হয় তাহলে 40,000 মেট্রিক টন নিয়ে অ্যানিমেল প্রোটিন। 40,000 টন মেট্রিক টন আসলে কি ট্যানারি ওয়েস্ট বাংলাদেশে পাওয়া যাবে? ইম্পসিবল। 40,000 টন বোধহয় চামড়া উৎপাদন হয় না আমার মনে হয়। তো সেখান থেকে তার ওয়েস্ট সামান্য একটা অংশ, এটা প্রশ্নই আসে না। দ্বিতীয় যে জিনিসটা হচ্ছে যে এই ওয়েস্টটা আমরা পেপারে দেখেছি যে এবং বিভিন্ন জায়গায় দেখেছি একটা ভুল ধারণা যে এখানে অনেক হয়েছে। আসলে কতটুকু হয়েছে কেউ মাপেনি, একটা আন্দাজ করেছে মানুষ কয়েকশো হাজার টন। আসলে এটা এমন একটা জিনিস যেটা স্তূপ করে ফেলা হয় একটা সাথে আরেকটা, এটা ভলিওমেট্রিক প্রোডাক্ট, দেখতে অনেক বড়, অনেক বেশি মনে হয়, যার জন্য এটা বেশি মনে হয়েছে। এই জিনিসগুলো কোনো মতে আসতে দেওয়া উচিত না। আমি এটা বলবো না যে এটা দু একটা কেসে হয়নি, এটা আমি হলফ করে বলতে পারবো না। কিন্তু বাংলাদেশে যারা ফিড তৈরি করেন, রেজিস্টার্ড ফিড মিলার, তারা কোনো অবস্থাতে এই জিনিসটা ব্যবহার করতে পারেন না। কারণ এটা যদি মুরগির পেটে যায় তাহলে মুরগির অনেক অসুখ হবে এবং ফার্মাররা আসলে লস করবে। মুরগিটা কিন্তু শারীরিকভাবে অসুস্থ হবে, তার ডিম পাড়ার পরিমাণ কমে যাবে যদি এটাকে অ্যাডজাস্ট করতে পারবে না এই ক্রোমিয়ামটা। তাহলে এরকম ফিডের মধ্যে যদি কোনো ফিড মিলার এটা দেওয়ার প্রশ্নই আসে, এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, যদি কোনো আনরেজিস্টার্ড ফিড মিলার করে থাকেন, আমরা তা বলতে পারবো না। বাংলাদেশে রেজিস্টার্ড ফিড মিলাররা প্রায় 85% ফিড প্রোডাকশন করেন। কিছু লোক আছে হাতে মিলিয়ে প্রোডাকশন করেন, হাতে বানানো ফিড বিক্রি করেন বিভিন্ন জায়গায়। ওনারা নিজের মুরগিতে আমার মনে হয় এই কাজটা করবেন না। করলে আসলে মুরগির প্রোডাক্টিভিটি কমে যাবে, ডিম যা পরিমাণ পাওয়ার কথা ওনারা এটা পাবেন না। এটা একটা ভেরি এন্ট্রি নিউট্রিশন ফ্যাক্টর ফর দ্য এটা হলো প্রথম। দ্বিতীয় কথা হলো, এই জিনিসগুলো ব্যাপারে সরকার অনেক বড় স্টেপ নিয়েছেন। যেখানে পাওয়া গেছে সেখানে আইন শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিয়েছেন। ব্যবস্থা নেওয়ার কারণে এগুলো একদম প্রায় এখন বন্ধ হয়ে গেছে, কারণ আমরা কোনো রিপোর্ট দিচ্ছি না। দু একটা ঘটনা যদি ঘটেও থাকে সেটা যে আসলে ঢালাওভাবে বলা যেতে পারে না। এবং বাংলাদেশে যে ফিডগুলো সেফ ফিড, সেখান থেকে প্রায় 99% ডিম উৎপাদিত হচ্ছে। 99% ডিম আমি বলতে পারি যে এখানে কোনো ধরনের এই ধরনের জিনিস মেশানো সম্ভব না। কারণ হলো আসলে তো ক্ষতি হবে হলো ফিড মিলারের, ওর ফিড কেউ নিবে না নেক্সট টাইম, তার মুরগিতে ক্ষতি হবে। দ্বিতীয়ত হলো, যে মুরগিটা যে ফার্মার যদি কেউ খাওয়ায়, ফার্মার নিজের পায়ে নিজে কেউ কুড়াল মারে না। এটা হলো একটা বড় জিনিস আমাদের মনে রাখতে হবে। এটা নিয়ে কিছু ভুল ধারণা আছে। আপনার কথা বলে আমার একটা কতদিন আগে আমার হোয়াটসঅ্যাপে একটা জিনিস এসেছে যে ডোনাল্ড ট্রাম্প আর কিম, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট, কাঁধে হাত দিয়ে যাচ্ছে, হঠাৎ করে কিম একটা গর্তের মধ্যে পড়ে গেল, উনি মারা গেলেন। খুব সুন্দর, মনে এটা সত্য। ফেসবুকে বা এইসব জায়গায় এ ধরনের অনেক জিনিসপত্র আসে। ফেসবুক থেকে আসলে কোনো সিদ্ধান্ত নেওয়া আসলে আমাদের উচিত না। আমরা এখন দুনিয়াতে ইন্টারনেট আছে, ইন্টারনেটে যে অনেক ভালো ভালো সাইট আছে, রেজিস্টার্ড সাইট আছে, ওখানে গিয়ে পড়লে এগুলোর মধ্যে পাওয়া যায়। বাট কোনো একটা ডিফাইন্ড যে সোর্স, ওখান থেকে পড়ে আমাদের কনজিউমারদেরকে বলবো আপনারা কোনো সিদ্ধান্ত নিতে চাইবেন না, কারণ ভুল হবে। কারণ আপনার করোনায় দেখছেন কত ধরনের ভুল ইনফরমেশন আমাদের কাছে আসছে প্রতিদিনই। কেন আসছে? কারণ হলো কিছু লোক মজা পায় এই ধরনের কাজ করার জন্য। ওনার একটা জিনিস শেয়ার হলো, লক্ষ লক্ষ কোটি কোটি শেয়ার হয়ে যাচ্ছে সারা পৃথিবীতে, উনি মজা পাচ্ছেন, ইম্পর্টেন্ট লোক হয়ে গেলেন, কিন্তু এটা আসলে ক্ষতি হচ্ছে। তো যারা এটা কাছে প্লিজ আপনারা এটা করবেন না। আর যারা পড়েন সাবধানে এগুলো পড়বেন, নিজের বুদ্ধি বিবেচনা ব্যবহার করবেন,
আসলে এটা করলে মুরগির জন্য ভালো না, ফিড মিলারের জন্য ভালো না। তাহলে ব্যবসায়ীরা কেন তার নিজের পায়ে নিজে কুড়াল মারবে? একটা মুরগির যিনি ফিড মিলার বা একটা মুরগি যিনি পালেন, উনি একদিনের জন্য ব্যবসা করতে আসেন নাই, উনার পুঁজি একদিনে উঠে আসে না। মুরগির একটা ফার্মের একজন খামারি মিনিমাম 6-7 বছর লাগে তার ইনভেস্টমেন্ট তুলে আনতে। একটা ফিড মিলারের 12 বছর লাগে ফিড কষ্টটা তুলে আনার জন্য। তো আমি যদি এই ধরনের কোনো একটা কাজ কেউ করে, তাহলে কিন্তু আগামীতে তার ব্যবসা হবে না। তো এটা আমার মনে হয় না এটা হয়। 99+% ডিম ইজ ফর ইটিং, এখানে কোনো রকম কন্টামিনেশন হাই ক্রোমিয়াম এটা হয়। জি, বদরুল খান শাহরিয়ার, আপনাকে ধন্যবাদ। আমাদের কৃষিবিদ শফিউল আজম, যিনি এই মাধ্যমে সাংবাদিকতা করছেন এই পোল্ট্রি, প্রাণীজ প্রোটিন বা কৃষি সেক্টর নিয়ে, তিনি একটি প্রশ্ন করেছেন যে আপনারা আসলে যেভাবে প্রচারণা করা উচিত সারা বছর, সেভাবে প্রচার প্রচারণা করছেন না ভোক্তাদের আস্থায় আনার জন্য। এবং একটি বিষয় হচ্ছে যে এই যে নিরাপদ আপনি বলছেন, নিরাপদ ভোক্তারা কেন বিশ্বাস করবে, সেটি আসলে সরকারকে আপনারা কঠোর হতে বলছেন, তারা পদক্ষেপ নিচ্ছে, কিন্তু এটার সার্টিফিকেশন আসলে প্রয়োজন আছে কিনা, এটি একটু আপনার কাছে জানতে চাই। জি, ডেফিনেটলি। আসলে আমরা আমাদের আসলে ক্ষমতা কতটুকু প্রোপাগান্ডা করার জন্য। একটা বড় ধরনের প্রোপাগান্ডা যদি সবার কাছে পৌঁছায় দিতে হয়, আমরা বলি কমিউনিকেশন। বাংলাদেশের সমস্ত লোককে যদি পৌঁছাতে হয়, যেই পরিমাণ ক্যাম্পেইনের দরকার হয়, যে পরিমাণ রিসোর্সেস, আমি শুধু টাকা বুঝতে চাচ্ছি, যে পরিমাণ টাকা লাগে এই পরিমাণ বাংলাদেশের ফিড মিলারদের টোটাল সেলও হয় না এই পরিমাণ টাকা। আমরা জানি, একটা ছোট্ট উদাহরণ দেবো আমরা, বাংলাদেশে ইমিউনাইজেশনের উপর একটা ক্যাম্পেইন হয়েছে, দ্য ওয়ার্ল্ড অফ দ্য বেস্ট ক্যাম্পেইন। এটার পিছনে বিলিয়ন্স অফ ডলার্স, যেটার জন্য বাংলাদেশ ভেরি সাকসেসফুল। এই ধরনের একটা ক্যাম্পেইন করা ইজ ভেরি ভেরি এক্সপেন্সিভ। এই ধরনের এক্সপেন্সিভ ইয়ে কাজ করা আমাদের পক্ষে সম্ভব না। যদি আমরা করি তাহলে এটা দাম যা পড়বে মুরগির ডিমের দাম, সেটা আসলে অ্যাফোর্ডেবল হবে না। কারণ এটা আপনাকে বুঝতে হবে, দিস ইজ এগ্রিকালচারাল প্রোডাক্ট, ইট ইজ নট এ ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট। ওখানে আমি ব্র্যান্ডিং করবো, এটা ইজ এগ্রিকালচারাল প্রোডাক্ট, ইজ এ কমোডিটি। কমোডিটি করতে গেলে কমোডিটির জন্য এই ধরনের আসলে খরচ করা সম্ভব না। হ্যাঁ, আমি মনে করি এখানে গভর্নমেন্টের একটা রোল আছে। গভর্নমেন্টের কাজ হল আসলে ফেসিলিটেটর। গভর্নমেন্ট শুড ওয়ার্ক এজ এ ফেসিলিটেটর। গভর্নমেন্ট ফেসিলিটেশনে কাজ করবে। গভর্নমেন্টের কাজ হলো এখানে যে কমিউনিকেশনটা সাধারণ লোকের মাঝে যাতে যে পৌঁছায়। এবং এখানে গভর্নমেন্ট প্রাইভেট সেক্টর, আমরা প্রাইভেট সেক্টর উন্মুক্ত আছি, আমরা আমাদের হাত বাড়িয়ে রেখেছি গভর্নমেন্টের সাথে হাত মিলিয়ে কাজ করার জন্য। যে এই ধরনের যে কোনো কমিউনিকেশন প্রোগ্রামে আমরা পার্টিসিপেট করতে চাই, আমরা আমাদের মতো পার্টিসিপেট করছি। আপনারা আজকে যেটা করছেন এটাও একটা কমিউনিকেশন প্রোগ্রাম আপনারা করছেন। বাট টু আউটরিচ 16.5 থেকে 17 কোটি লোককে, আসলে বাংলাদেশের সমস্ত লোক ইন্টারনেটে কানেক্টেড না, সমস্ত লোক প্রিন্ট মিডিয়াতে কানেক্টেড না, বাংলাদেশের সমস্ত লোক আপনার টিভি মিডিয়াতে, ইলেকট্রনিক মিডিয়াতে আসলে কানেক্টেড না। এত লোককে কানেক্টেড করতে যে ধরনের ক্যাম্পেইন করতে হয়, আমরা শহরে থেকে আসলে ক্যাম্পেইনটা বুঝি না। গ্রামে কিন্তু স্কুল, কলেজ, মাদ্রাসা এবং ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান, মেম্বার সবাইকে ইনফর্ম করা হয় যে কোনো একটা বড় ক্যাম্পেইন করার জন্য। এই ধরনের ক্যাম্পেইনে আসলে গভর্নমেন্টের সাপোর্ট ছাড়া সবার কানে পৌঁছে দেওয়া আসলে আমাদের পক্ষে এটা সম্ভব না। বাট আমরা আমাদের চেষ্টা করে যাচ্ছি। আমাদের অনেক লিমিটেশন আছে, আমাদের সেই পরিমাণ রিসোর্সেস নাই, সেই ধরনের প্ল্যানিং করার মতো আমাদের এবিলিটি নাই। আমরা ডেভেলপ করছি। আমাদের বাংলাদেশে একটা বড় অ্যাসোসিয়েশন আছে, বাংলাদেশ পোল্ট্রি বিপিআইসিসি কাজ করছে এটার জন্য। ফান্ডের দরকার, আমরা ফান্ডের ব্যবস্থা করছি। আমরা আমাদের ক্ষুদ্র মতে সবাই আমরা ফান্ড দিচ্ছি বিপিআইসিসি কে। বিএফসি অধীনত 7টা সংগঠন আছে যারা পোল্ট্রির সাথে জড়িত, সবাই মিলে ফান্ড দিচ্ছে বিপিআইসিসি কে, যাতে এই ধরনের মিসকনসেপশন গুলো মানুষের মধ্যে থেকে সরে যায়। এবং আপনাদেরকে ধন্যবাদ যে আপনারা আমাদেরকে এই মিসকনসেপশন সরানোর জন্য যে কাজ করছেন আজকে, এই জন্য আপনাদেরকে সাধুবাদ জানাচ্ছি। এইভাবে কাজ করতে করতে একটা সময় মানুষের মধ্যে মিসকনসেপশনটা চলে যাবে। তাছাড়া আরেকটা বড় পুষ্টিবিদরা আছেন, পুষ্টিবিদরা যদি একটু এগিয়ে আসেন, আপনারা যদি এই ধরনের একটু অ্যাক্টিভ হন, আরো প্রোঅ্যাক্টিভ হতে হবে, তাহলে মানুষের আসলে পুষ্টির সমস্যা, আপনাদের কাজ হলো পুষ্টির সমস্যা দূর করা। পুষ্টির সমস্যা দূর করতে হলে আসলে মানুষের মধ্যে মিসকনসেপ্টটা দূর করতে হবে যে ডিমে এবং
মুরগির মাংস is the safest source of protein and most affordable, one of the cheapest and most affordable. যদি কস্ট বেনিফিট অ্যানালাইসিস করি, এই দুটো হলো আসলে দ্য সলিউশন ফর আমাদের নিউট্রিশনাল। জি, ফজলুল খান শাহরিয়ার, আপনাকে ধন্যবাদ। আমরা আশা করি সবার সমন্বয়ের মাধ্যমে হয়তো মানুষের মধ্যে যে ভুল ধারণা রয়েছে সেগুলো কেটে যাবে, এবং মানুষের যেহেতু এখন এই করোনাকালীন সময়ে যে জোরে সোরে বলা হচ্ছে মানুষের খাদ্যাভ্যাসের পরিবর্তন করা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো, সেই বিষয়টি করোনা আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, কিন্তু আমাদেরকে সারা বছরের বিষয়টি মাথায় রাখা উচিত, এবং যারা সেটি মেনে এখন পর্যন্ত চলেছেন তারা করোনাকালীন সময়ে নিশ্চয়ই করোনা ভাইরাসের সাথে সঠিকভাবে যুদ্ধ করতে পারছেন, সেটি আমরা বিশ্বাস করি। আমরা একটু এখন যুক্ত হতে চাই ডক্টর নাথুরাম সরকারের সাথে, যিনি রয়েছেন বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। ডক্টর নাথুরাম সরকার, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি জি, শুনতে পাচ্ছি, বলেন। আপনি আমার কথা শুনতে আমরা পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। আমরা এতক্ষণ এই ডিমের বিষয়ে অনেক আলোচনায় হয়ে গেছে ইতিমধ্যে। আমি যে বিষয়টি আপনার কাছে একটু জানতে চাই, আসলে ডিম নিয়ে নানা ধরনের বিভ্রান্তি রয়েছে, কুসংস্কার রয়েছে। যেমন একটি বিষয় খুব আলোচিত বিষয়টি আমি কিছুক্ষণের মধ্যেই আলোচনায় নিয়ে আসতাম, ফজলুল খান শাহরিয়ার সাথে বিষয়টি আলোচনায় নিয়ে আসা হতো। আপনার কাছে যে বিষয়টি শুরুতেই জানতে চাই, আসলে ডিম নিয়ে আপনারা কি ধরনের গবেষণা করছেন? আর আরেকটি বিষয়ের সাথে যুক্ত করে দিই, সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কিছুই পাওয়া যায়, যেটি ফজলুল খান শাহরিয়ার একটু আগে উল্লেখও করলেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যা দেখবেন তাই কিন্তু বিশ্বাস করা ঠিক না, কিন্তু সেটি বিশ্বাস না করলে অনেকে বিশ্বাস করছেন, কিন্তু অনেকে শেয়ারও করছেন যে প্লাস্টিকের ডিম বলে একটি ডিম পাওয়া যায়, সেটির অস্তিত্ব সামাজিক যোগাযোগ মাধ্যমে আছে। বাস্তবে তার অস্তিত্ব আপনারা পেয়েছেন কিনা, এবং ডিম নিয়ে আপনারা আসলে কি ধরনের গবেষণা করছেন? হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা যেহেতু একটা গবেষণা প্রতিষ্ঠানে চাকরি করি, আমাদের এই গবেষণা বিষয়গুলো ডিম নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। আপনি যেটা বলেছেন, প্রথমে যেটা বলেছেন যে এখানে প্লাস্টিক ডিমের কোনো অস্তিত্ব আছে কিনা, আসলে এটা এই গবেষণাটা আমরা করেছি আর কি গত বছরে। আমরা প্রায় মানে 3660টা ডিম নিয়ে বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে আমরা, যেমন ধরেন বর্ডার এলাকা থেকে, বিভিন্ন বর্ডার এলাকা, বিভিন্ন বড় বড় শহর থেকে আমরা ডিম কালেকশন করেছি, এবং ডিম কালেকশন করার পরে সেগুলোকে আমরা ল্যাবে অ্যানালাইসিস করছি। অ্যানালাইসিস করে দেখেছি যে আসলে আপনাদের একটা কথা বলি, যে একটা প্লাস্টিক ডিম তৈরি করতে যে মেকানিজম লাগে, এটা একটা আমার মানে এই মেকানিজমটা আপনারা হয়তো ফেসবুকে দেখেছেন যে এই মেকানিজমে আপনাকে একটা অংশ দেখায় যে আপনাকে ইয়ক তৈরি করতেছে অথবা অ্যালবাম তৈরি করতেছে, কিন্তু টোটাল মেকানিজমটা মানে দেখায় না। কিন্তু আমরা যেটা গবেষণায় পেয়েছি যে আসলে বাংলাদেশে ফেক ডিমের কোনো অস্তিত্ব নাই। আমরা এই গবেষণা করে এটা প্রমাণ করেছি, এবং এর জন্য আমাদের একটা পাবলিকেশন আছে। সেই পাবলিকেশনটা আমরা অলরেডি বিন পাবলিশ করেছি, এবং এটা আপনি যদি রিসার্চ গেটে যান দেখতে পাবেন যে বাংলাদেশের ডিম নিয়ে মানে আমরা যে গবেষণা করছি, এবং এটা অলরেডি মানে বাংলাদেশের মানুষ এটা পড়েছে, এবং সারা ওয়ার্ল্ডের মানুষ জানে যে বাংলাদেশে এই যে ডিমের যে গবেষণা, সেটা হলো যে বাংলাদেশের নকল ডিমের কোনো অস্তিত্ব নাই। কিন্তু এটা হলো আমাদের মধ্যে একটা প্রোপাগান্ডা আছে যে আমাদের পোল্ট্রি সেক্টর, আমরা মনে করি যে গবেষক হিসেবে আমাদের পোল্ট্রি সেক্টর যে উদয়মান সেক্টর, এটার যে পরিধি দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে, এটার একটা এই এই উদয়মান সেক্টরকে স্তীমিত করার জন্য হয়তো কোনো মহল এই ধরনের প্রোপাগান্ডা চালায়, যাতে আমাদের যারা ডিম নিয়ে যে ভোক্তারা আছে, যে ডিম খেতে তারা দ্বিধাগ্রস্ত হয়, মানুষ মনে করে যে এটা প্লাস্টিক ডিম বা এটা খাওয়া যাবে না। আমরা গবেষণায় যেটা প্রমাণ করেছি যে বাংলাদেশের প্লাস্টিক ডিমের কোনো অস্তিত্ব নাই। জি, এই বিষয়ে একটু যুক্ত করতে চাই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে দেখানো হয় প্লাস্টিকের ডিম তারা দেখাচ্ছেন, আপনারা কি সেই বিষয়ে সেই সোর্সে কোনো খোঁজ নিয়েছেন, আসলে এটি কিভাবে করা হয়? যদি যদি আপনারা বলে থাকেন যে প্লাস্টিকের ডিমের অস্তিত্ব নাই, সেটি কিভাবে সম্ভব হচ্ছে? হ্যাঁ, অ্যাকচুয়ালি যেটা মানে যেভাবে দেখানো হয়, আসলে ওইভাবে কিন্তু বাংলাদেশে আমরা খোঁজ করেছি, কিন্তু কোথাও পাইনি। তারা হলো ভিডিও থেকে মানে বিভিন্ন কান্ট্রি থেকে সেগুলা নিয়ে আসে, ওইগুলাই কিন্তু শো করে আর কি বাংলাদেশে। আমরা এটা দেখি, কিন্তু বাংলাদেশে যে বানানো হয় এর অস্তিত্ব কিন্তু আমরা কোথাও খুঁজে পাইনি আমাদের গবেষণায়, এবং আমরা ফিজিক্যালি ওই সমস্ত অনেক জায়গায় চেষ্টা করেছি, কিন্তু এদের অস্তিত্ব আমরা খুঁজে পাইনি আমাদের এই গবেষণার মাধ্যমে। এই জন্য আমরা বলতে চাই, সাধারণ মানুষকে বলতে চাই, যারা আমাদের মানে ডিম নিয়ে আমরা ডিম আমাদের হলো আমাদের যে এখানে পুষ্টিবিদ আছে, আমরাও একজন পুষ্টিবিদ। আমরা মনে করি যে ডিমের যে পুষ্টিমান সেটা আসলে মানে মানুষের মধ্যে এটার একটা আরেকটা বিষয় হলো যে আমরা আগেই বলেছি যে বাংলাদেশের পোল্ট্রি সেক্টর একটা উদয়মান সেক্টর এবং একটা বিশাল সেক্টর। আমাদের শাহরিয়ার সাহেব আছে, ওনারা
আমাদের মানে সরকারের সহযোগিতায় ওনারা এই সেক্টরকে সামনের দিকে এগিয়ে নিচ্ছে দিনকে দিন। এই জন্য আমরা মনে করি যে কিছু মহল বা এই সেক্টরকে স্তীমিত করার জন্য তাকে এই সমস্ত বিষয়গুলো বা প্রোপাগান্ডাগুলো যাতে মানুষ দ্বিধাগ্রস্ত হয়, আমাদের ডিম খেতে দ্বিধাগ্রস্ত হয়, এই জন্য মানুষ এই সমস্ত প্রোপাগান্ডা চালায়। আসলে আমরা আমাদের গবেষণায় আমরা কখনো যারা বানায়, যারা নকল ডিম তৈরি করে, এই ধরনের বাংলাদেশে কোনো আমরা অস্তিত্ব খুঁজে পাই নাই। যারা ইয়ক বানায় অথবা অ্যালবুমিন বানায়, এই ধরনের এক্সেল বানায়, আপনি যদি খেয়াল করে দেখেন যে যারা ভিডিওতে এই জিনিসগুলো দেখায় কিন্তু কমপ্লিট প্রিপারেশনটা দেখায় না, কিন্তু স্টেপ বাই স্টেপ মানে যে কমপ্লিট একটা ডিম তৈরি হলো এইভাবে দেখায় না। দেখবেন যে কোথাও ইয়ক তৈরি হচ্ছে, তারপরে কোথাও অ্যালবুমিন। এই ধরনের বিষয়গুলো আমরা মনে করি যে ফেক, এবং আমাদের এই সেক্টরকে মানে মানুষের মধ্যে একটা বিভ্রান্ত সৃষ্টি করার জন্য মানুষ এই সমস্ত জিনিস এটা প্রচার করে থাকে। জি, ডক্টর নাথুরাম সরকার, আপনার সাথে একটু যুক্ত করতে চাই। বছর 3 আগে, আমি যদি ভুল না করে থাকি, চট্টগ্রামে একজন বিচারক একটি দোকান থেকে ডিম কেনার পরে বাসায় এসে দেখলেন যে ডিমগুলো নষ্ট, এবং তার কাছে মনে হয়েছে সেটি প্লাস্টিকের ডিম বা নকল ডিম, এবং ওই দোকানদারকে কিন্তু পরবর্তীতে গ্রেফতারও করা হয়েছিল। তারপরে সরকারিভাবে একটি তদন্ত কমিটি করা হয়েছিল। তদন্ত কমিটি করার পরে তারা যেটি পেয়েছেন মূলত যে ডিমগুলো ফোটানো হয় হ্যাচারিতে, সেইখানকার ডিম বাজারজাত করার কারণে সেই ডিমগুলো নষ্ট ছিল, এবং সেই ডিমগুলো আসলে নকল ডিম না কিংবা প্লাস্টিকের ডিম না। এই বিষয়ে আপনার বক্তব্যটা কি, যে এই যে ডিম যেগুলো ফোটানো হয় সেইখান থেকে আসলে বাজারজাতকরণের ক্ষেত্রে কি কোনো গ্রেডিং আছে কিনা, কিংবা সেগুলো বাজারজাত করা উচিত কিনা? আসলে অ্যাকচুয়ালি মানে এটা আসলে মানে ঠিক না আর কি। আমাদের শাহরিয়ার সাহেব আছে, ওনারা ইন্ডাস্ট্রির মালিক। আমরা আপনারা যেটা বলেছেন এটা হয়তো মানে কোনো কোনো ছোট ছোট খামারের ক্ষেত্রে হতে পারে। কারণ হলো আমরা যদি হ্যাসিং ডিমকে মানে হ্যাসিং ডিম যদি আমরা ডিমকে সাধারণত ক্যান্ডেলিং করি 7 দিন মানে বয়সে, 7 দিন যখন আমরা ইনকিউবেটর দিই তখন ক্যান্ডেলিং করা হয়। সেই ক্যান্ডেলিং এর পরে দেখা যায় যে অনেক মানে কিছু অসাধু লোকজন আছে যে এই হ্যাসিং ডিমের মানে ক্যান্ডেলিং করার পরে তারা হয়তো দেখছেন 14 দিনের পরে আমরা যদি এটাকে ইউজ করতে পারি তো কোনো অসুবিধা নেই, কিন্তু দেখা যায় যে 14 দিনের পরে সেটাকে যদি আমরা বাজারে ছাড়ি তাহলে দেখা যাবে যে ওই কুসুম বা ওই ডিমের মধ্যে এটা মানুষের জন্য খাওয়ার অনুপযোগী। এটা কিছু মানে এর সংখ্যাটা খুবই কম। মানে আমাদের যারা বড় বড় হ্যাচারি আছে তারা সাধারণত এই সমস্ত কাজ করে না আমাদের জানা মতে। তবে ছোট ছোট হ্যাচারি, 2-1টা হ্যাচারি এটা করতে পারে যারা অসাধু ব্যবসায়ী, অথবা যারা এই ডিমগুলো বাজারে বিক্রি করে তারাও এটা করতে পারে। এই জন্য এই ধরনের 2-1টা কেস হয়তো আপনি পাবেন বা এটা দেখতে পাবেন। আমরা মনে করি যে যারা হ্যাসিং ডিম তৈরি করে তারা সাধারণত বাচ্চা ফোটানোর জন্য তৈরি করবে, আর যেটা টেবিলে প্রোডাকশন করবে তারা সাধারণত মানুষের খাদ্যের জন্য প্রোডাকশন করবে। এটা আমরা মানে আপনি যেটা বলেছেন এটা 2-1টা কেস এটা হতে পারে। যদি আমি হ্যাসিং ডিম বাজারে বিক্রি করি তাহলে এটা হতে পারে। জি, ডক্টর নাথুরাম সরকার, আপনাকে ধন্যবাদ। আসলে বিষয় ছোট ছোট 2-1টি বিষয় কিন্তু মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করে, যে কারণে মানুষের ধারণা তৈরি হয়, অস্পষ্টতা তৈরি হয় ডিমের উৎপাদন বা সেগুলো নিরাপদ কিনা। তবে আমাদের ফজলুল খান শাহরিয়ার যেটি বলেছেন যে 99% উৎপাদনে নিরাপদ, এবং এই যে ডিমের যে ঘটনাটি উল্লেখ করলেন ক্যান্ডেলিং ডিম, সেটিও হয়তো খুবই ক্ষুদ্র বিচ্ছিন্ন ঘটনা। আমরা আশা করি এই বিষয়ে ভোক্তারাও সতর্ক থাকবেন, কোনো ডিমকে এরকম দেখলেই তারা প্লাস্টিক বা নকল ডিম মনে করবেন না। আমি আবার একটু পুষ্টির বিষয়ে ফিরে আসতে চাই, এবং ডক্টর নাথুরাম সরকারের কাছে একটু প্রশ্ন করতে চাই। আমাদের কয়েকজন দর্শক প্রশ্ন করেছেন যে ডিমের কুসুমের যে রং, সেটি কি আসলে পুষ্টিগুণের উপর কোনো প্রভাব ফেলে কিনা। আরেকটি হচ্ছে যে এই কুসুম নিয়ে যে মানুষের মধ্যে একটা বিভ্রান্তি থাকে, যে এটি আমাদের পুষ্টিবিদ ইসরাত জাহানও পরবর্তীতে হয়তো উত্তর দিবেন। ডিমের কুসুম খাওয়া নিয়ে একটি বিভ্রান্তি আছে, ডিমের কুসুম খাওয়া যাবে কিনা, কয়টা কুসুম খাওয়া যাবে, এই বিষয়টি একটু বলবেন। আর ডিমের পুষ্টিগুণ এখন যা আছে, আপনারা যেহেতু গবেষণা করছেন, পুষ্টিগুণকে আরো বাড়ানো যায় কি? এটা একটা ভালো প্রশ্ন আমি মনে করি। যে আপনি ইদানিংকালে শুনে থাকবেন যে মানে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড যুক্ত ডিম। এটা আসলে ডিমের কোয়ালিটি নির্ভর করে যে আপনি বার্ডকে কি ধরনের খাবার দিচ্ছেন তার উপরে, টাইপ অফ ফিড আপনি কি ধরনের খাবার দিচ্ছেন, এটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আপনি যে সমস্ত বার্ডকে আপনি যদি ধরেন গ্রেন পরিমাণ, আমরা যদি মেজ পরিমাণে দিই, মেজের খাদ্য যদি এটা বেশি থাকে, আমরা ভুট্টা যাকে বলি, তার এই ভুট্টা যদি বেশি পরিমাণে থাকে, ধরেন আমরা সাধারণত 60-65% রেশনের মধ্যে আমরা ভুট্টা ইউজ করি, তাহলে কি হবে দেখবেন যে যে মুরগিটা মানে ভুট্টার দানা মানে যাদের ব্যবহার করা হয় ম্যাক্সিমাম আমাদের দেশে সেটাই হয়, এবং এর ভাবে বেশি মানে হলুদ থাকবে আর কি। মানে এটা টোটালি নির্ভর করে যে আরেকটা আছে দুটো বিষয়ের উপর নির্ভর করে। একটা হলো ব্রিড টাইপ, মানে মানে আমরা বলি যে জাত, আর একটা হলো খাদ্য এবং ইনফরমেন্ট।
এই 3-4টা বিশেষ করে খাদ্যটা ভেরি ইম্পর্টেন্ট, মানে আমার ডিমের কোয়ালিটির উপরে নির্ভর করে। আমি যদি একটা বার্ডকে সুষম খাবার দিই এবং তার মধ্যে যদি যে পরিমাণ প্রোটিন থাকার দরকার, যে পরিমাণ এনার্জি থাকা দরকার, বা যে পরিমাণ আমাদের ভিটামিন মিনারেলস থাকা দরকার, সেই সেই মেকানিজমটা, সেই দানাটা যদি আমরা খাদ্য হিসেবে মুরগিকে সরবরাহ করি, ঠিক অটোমেটিক্যালি যে এগ প্রোডাকশন করবে সেটার কোয়ালিটি অটোমেটিক্যালি বেশি ভালো হবে এবং কোয়ান্টিটি হবে। আমি আপনাকে একটা উদাহরণস্বরূপ বলি, যে আপনার হাঁসের ডিম যখন দেখবেন যে যে হাঁসটা ন্যাচারালি ফিট খায়, সেই হাঁসের ডিম কিন্তু তার কুসুমটা কিন্তু বেশি হলুদ, কারণ তারা ন্যাচারালি যে কিছু খাবার খায়, সে মানে আমরা যারা কনফাইনমেন্টে বা ফার্মে পালন করি তাদের মধ্যে আমরা সাপ্লিমেন্ট দিই। এই জন্য ডিমের কোয়ালিটি আসলে নির্ভর করে হলো আমি যে খাবারটা দিচ্ছি পোলট্রিতে বা হাঁসকে, তার কোয়ালিটির উপরে নির্ভর করে ডিমের এটা। আর আরেকটা হলো যে ডিমের আরেকজন একটা প্রশ্ন আপনি যেটা করেছেন, এটার কোয়ান্টিটি বা নিউট্রিশন গুণ, এটা প্রায় মানে খুব বেশি ডিফারেন্স হয় না, যেটার ভলিউম একটু বেশি। যেমন ধরেন হাঁসের ডিমের সাইজ, আমাদের বলেছেন যে হাঁসের ডিমের সাইজ একটু বড়, অটোমেটিক্যালি যেহেতু সাইজ বড় তার কোয়ান্টিটি বেশি, তার প্রোটিনের পরিমাণ বেশি, তার মানে অ্যালবুমিনের পরিমাণ বেশি, সেই জন্য তার প্রোটিনের পরিমাণ বেশি। ঠিক অনুরূপ ভাবে মানে সাইজ, একটা ডিমের কোয়ালিটি মানে কোয়ান্টিটি নির্ভর করে তার সাইজের উপরে। যদি তার সাইজ বড় হয়, অটোমেটিক্যালি তার পুষ্টিগুলো কম্পারেটিভলি বেটার হয়। তাহলে দেশি মুরগির ডিম তো সাইজে ছোট। আমাদের ছোট। একজন দর্শক প্রশ্ন করেছেন, রফিকুল ইসলাম চৌধুরী রিপন, জি। তিনি জানতে চেয়েছেন যে আসলে দেশি মুরগির ডিম, ফার্মের ডিম, হাঁসের ডিমের পুষ্টিগুণের পার্থক্যটা কি, কিছু পার্থক্য, তুলনামূলক চিত্র। আচ্ছা, পার্থক্য এইটুকুই, আমাদের দেশি মুরগির ডিম যেহেতু এটা ন্যাচারালি, মানে এর টোটাল যদি ভলিউম আমি চিন্তা করি, দেখবেন যে ভলিউম কিন্তু কম। কিন্তু আমরা যদি যেহেতু ন্যাচারাল ফিড খাই বা চড়াই বেড়াই খাই, পোকামাকড় খাই, এই জন্য তার মানে তার যে ভলিউম, মানে তার যে মানে আমি যদি টোটাল ভলিউম দেখি, দেখা যাবে যে টোটাল ভলিউম কম, কিন্তু তাদের যে কালার বা তাদের যে পুষ্টি, সেটা কিন্তু আসলে আমরা যেহেতু ন্যাচারাল ফিড খাই, সেই জন্য তাদের কোয়ালিটি একটু ডিফারেন্ট। কিন্তু আমার ফার্মের মুরগির যে তার মানে তার যে ভলিউম, কিন্তু আমি যদি তুলনামূলকভাবে চিন্তা করি, দেখা যাবে যে আমাদের আমাদের যে কমার্শিয়াল যে একটা হয়, তার যে টোটাল ভলিউম, দ্য কোয়ান্টিটি, দ্য প্রোটিনের পরিমাণ, কিন্তু আমাদের দেশি মুরগির চেয়ে মানে আমাদের বেশি হবে আর কি, কমার্শিয়াল মানে এগের মধ্যে, আমি যদি টোটাল জি ভলিউমকে কনসিডার করি। জি, ধন্যবাদ আপনাকে। এই বিষয়টি এর আগে পুষ্টিবিদ ইসরাত জাহানও বলেছেন। নিশ্চয়ই আমাদের যে প্রশ্নকর্তা তিনি তার উত্তর পেয়েছেন, রফিকুল ইসলাম চৌধুরী রিপন। আপনি আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন, আরো হয়তো অনেক প্রশ্নের উত্তর পাবেন। আমি ইসরাত জাহানের কাছে একটু যেতে চাই। আমাদের আসলে দর্শকরা অনেক প্রশ্ন করছেন, আমি মূলত সেই প্রশ্নগুলোকে সামনে নিয়ে আসছি। যে একজন প্রশ্ন করেছেন আব্দুল্লাহ নিমো, তিনি বলেছেন যে ডিম কিভাবে খাওয়া শরীরের জন্য ভালো, ভাজি, মামলেট নাকি সিদ্ধ করে ডিম খাওয়া ভালো? এই প্রশ্নের উত্তর আপনি অবশ্যই একবার দিয়েছেন, তারপরেও তিনি যেহেতু দেখছেন আমি একটু শুনতে চাচ্ছি। আচ্ছা, অলরেডি কিন্তু এই প্রশ্ন তো দিয়েছি, তারপরে ওনার জ্ঞাতার্থে বলছি যে যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকে তো নিউট্রিশন ভালো পাওয়ার জন্য আমাদের বয়েলড এগ খেতে হবে, সিদ্ধ ডিম যেটা, এবং সেটা অবশ্যই আপনি পানি ফোটার পরে হচ্ছে গিয়ে 6 থেকে 7 মিনিট ডিমটাকে সিদ্ধ করবেন এই ওয়েতে, ফুল বয়েল এগ। আর হচ্ছে গিয়ে যদি আপনার ওজনটা কম থাকে বা অন্যান্য যে আমরা যেটা বলি যে নিউট্রিশন খাবার খাওয়ার অনীহা থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে অয়েল পোচটা খেতে পারেন, বাট ভাজি ডিম খাওয়া যাবে না। ভাজা ডিমে হচ্ছে গিয়ে পুষ্টিটা অনেকটা লস হয়ে যায় এটা। ইসরাত আরেকজন প্রশ্ন করেছেন, তৌফিক আহমেদ নাহিদ, তিনি যেটি জানতে চেয়েছেন, বলতে চেয়েছেন, আসলে তার প্রশ্নের চেয়ে যেটি বলতে চেয়েছেন, ডিম পৃথিবীর সবচেয়ে পুষ্টিকর খাবারগুলোর মধ্যে একটি এবং এতে মস্তিষ্কের গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান এবং শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা আপনার চোখকেও সুরক্ষা দেয়। উনি আসলে মন্তব্য করেছেন, সেই মন্তব্যটি আসলে কতটুকু যথাযথ সেটি আমি একটু জানতে চাচ্ছি। হ্যাঁ, এটা খুবই চমৎকার, উনি যথার্থই বলেছেন। কারণ হচ্ছে আমরা জানি যে মুরগির ডিমে যে কোলিন পাওয়া যায়, সে কোলিন কিন্তু হচ্ছে আমাদের নার্ভাস সিস্টেমটাকে সুস্থ রাখতে এবং অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। এবং ফার্মের মুরগির একটা স্পেশালিটি হলো গিয়ে যে তার ফিডে কিন্তু স্পেশাল ভাবে কোলিনটাকে অ্যাড করা হয়। কারণ স্পেশালি লেয়ার মুরগি যখন ডিম পাড়ার সময় হয়, তখন যদি তার বডিতে ফ্যাট হয়, তখন কিন্তু সে ডিম প্রডিউস করতে পারে না। যার কারণে এটা ওই যারা কমার্শিয়ালি আছেন এখানে প্রডিউস করছেন, ওনারাও আমার সাথে একমত হবেন যে তখন কিন্তু আসলে লেয়ার মুরগিকে কোলিন দেয়া হয়। জি,
ইসরাত, আপনার কাছে আরো কিছু প্রশ্ন আছে, আমি যেটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি শুরুতেই বলেছিলাম এখানে কিন্তু আমরা সবাই ভোক্তা, এবং যারা দেখছেন তারাও অনেক প্রশ্ন তাদের মধ্যে রয়েছে। যে বিষয়টি বলা হচ্ছিল যে আচ্ছা ডিমের ভাইয়া, এটার সাথে একটু অ্যাড করতে চাচ্ছি। জি ডিমের কথা যখন বললাম, কোলিনের কথা, যে আমরা ওয়েট ম্যানেজমেন্টের কথা যখন বলি, এখন আপনি দেখবেন যে ডিম ডায়েট, এগ ডায়েট করা হয়। এবং ইউএস এর যে ওবেসিটি ইনস্টিটিউট আছে, রিসার্চ ইনস্টিটিউট, সেখানেও কিন্তু বলা হয়েছে যে ব্রেকফাস্টে যদি আমরা ডিম রাখি, সেক্ষেত্রে কিন্তু আমাদের হচ্ছে সেকেন্ড মিল নেওয়ার যে চাহিদাটা, স্যাটাইটি কিন্তু অনেক ভালো ফিল আপ হয়, এবং আমাদের ওয়েট ম্যানেজমেন্টটা কিন্তু খুব সহজেই আমরা করতে পারি। সো এগুলো কিন্তু হচ্ছে কোলিনেরই একটা হচ্ছে পুষ্টিগুণ। হ্যাঁ, তারপর মুড বুস্টিং, যেমন আমরা করোনাকালীন সময় আমরা এখন বলছি যে আমরা এনজাইটিতে ফিল করছি, আমরা অনেক বেশি স্ট্রেস ফিল করছি। সো ডিমের মধ্যে যে সেলেনিয়াম থাকে সেটা কিন্তু আমাদের স্ট্রেস রিলিফ করে। তারপর হচ্ছে গিয়ে আর যে মুড বুস্টিং বলি, যে আমরা ট্রিপ্টোফ্যান যেটা আছে, সেটা হচ্ছে সেরিটোনিনে পরিবর্তিত হওয়ার পরে কিন্তু আমাদের মুডটা বুস্ট হয়, মানে ভালো লাগা তৈরি হয়, ঠিক আছে, প্রফুল্ল লাগে, সেটাও কিন্তু হচ্ছে ডিমের মধ্যে আছে। সো ইটস আ যেটা বললাম যে সুপার ফুড আর কি। যে এই বিষয়ের সাথে যে প্রশ্নটি আমি করতে চাচ্ছিলাম, অনেকে কোলেস্টেরলের বিষয় নিয়ে বেশ উদ্বিগ্ন থাকেন, ডিম খেলে কোলেস্টেরল বাড়ে কিনা, আবার যাদের ব্লাড প্রেশার রয়েছে, হাই ব্লাড প্রেশার রয়েছে, তাদের ক্ষেত্রে আসলে ডিম খাওয়ার কোনো সীমাবদ্ধতা আছে কিনা, একটু এই বিষয়টা একটু পরিষ্কার করে দিতে আমাদেরকে, দর্শকদেরকে বলেন। এখন কোলেস্ট্রলের ব্যাপার যদি আসি, দর্শককে একটা জিনিস বুঝতে হবে যে কোলেস্ট্রল কিন্তু আল্লাহ তাআলা আমাদের শরীরে ন্যাচারালি তৈরি করার ক্ষমতা দিয়েছেন, যেটা গুড কোলেস্ট্রল। এর মানে হচ্ছে আমাদের বডিতে তাহলে কোলেস্ট্রলের ইম্পর্টেন্সই অনেক বেশি। এখন আসি যে ডিমের কুসুম, ঠিক আছে, ডায়েটারি সোর্স থেকে আমরা যেটা নিচ্ছি ডিমের কুসুম থেকে, সেখানে যদি আমি বলি যে কুসুমের মধ্যে যে 5 mg যে ফ্যাটটা থাকে, সেটার মধ্যে কিন্তু ভালো ফ্যাট যেটা বলি যে কোলেস্ট্রলটা, সেটাই থাকে 3.5, আর ব্যাড যেটা থাকে সেটা 1.5। সো এটা রেশিও দেখলে কিন্তু আমরা বুঝতে পারি যে আমাদের গুড কোলেস্ট্রল কত বেশি থাকে। আর হৃদরোগের কথা যেটা বলেন, বা ফ্যাটি লিভার বা অন্যান্য কোলেস্ট্রল লেভেল হাইট যেটা বলি, সেটা আমরা যখন খাবারের মাধ্যমে সেটা নেই কোলেস্ট্রলটা, বাই চান্স আমাদের বডি কিন্তু বাফার করে, যে আমাদের বডিতে যে কোলেস্ট্রল তৈরি হয় সেটা কিন্তু আসলে সেটার সাথে অ্যাডজাস্ট করে, যে আমরা বডিতে কতটুকু কোলেস্ট্রল বাইরে থেকে নিচ্ছি আর কতটুকু তৈরি হবে। সো এটা কিন্তু ব্যালেন্স হয়ে যায়। কিন্তু কোলেস্ট্রল হাই কখন হয়? কোলেস্ট্রল খেলে যে কোলেস্ট্রল হাই হয়, এটা একটা মিথ। যেমন হচ্ছে আমরা কার্বোহাইড্রেট খাবার যদি প্রয়োজনের চেয়ে বেশি খাই, সেক্ষেত্রে কিন্তু সেটা আমাদের বডিতে এই যে ফ্যাটি যে সিস্টেমটা আছে সেটা হিসেবে, টিজি হিসেবে বা হাই কোলেস্ট্রল হিসেবে কিন্তু ইয়ে হয়। এটা আলাদা মেকানিজম আছে অনেক বড়। তো সেটা যদি না যায়, শুধুমাত্র বলি যে ডিম খেলে, ডিমের কুসুম খেলে যে আমাদের আসলে কোলেস্ট্রল লেভেল বেড়ে যায়, এখন কিন্তু লেটেস্ট রিসার্চে বলছে যে আসলে এটা একটা মিথ। বরঞ্চ হেলদি হার্টের জন্য আমাদের রেগুলার কিন্তু ডিম খাওয়া উচিত, এবং পাশাপাশি রোগ ক্ষমতা বৃদ্ধির জন্য, সুস্থ থাকার জন্য, আমাদের প্রতিটা অঙ্গের সুস্থতার জন্যই কিন্তু ডিমের যে নিউট্রিশনটা আছে বিভিন্ন, সেগুলো খুব ইম্পর্টেন্ট। জি, ধন্যবাদ আপনাকে। আমি একটু এখন যাব ডক্টর নাথুরাম। আমি আপনার সাথে আপনার কাছে আসছি, কিছু প্রশ্ন নিয়ে আসছি। ডক্টর নাথুরাম সরকার যে বিষয়গুলো বলছিল যে কোলেস্টেরলের বিষয় এবং ব্লাড প্রেশারের রোগীরা সেই ডিম খেতে পারবেন কিনা, এই বিষয়গুলোর সাথে আরেকটি বিষয় আমি যুক্ত করতে চাই। আসলে একটি ডিমকে কতদিন পর্যন্ত সংরক্ষণ করা যায়? আমরা যদি একটি ফ্রিজে ডিম রাখি, অনেকেই হয়তো খেয়াল থাকে না, একসাথে অনেক ডিম কেনার পরে সেই ডিমটা ফ্রিজিং করে রাখা হয়, কতদিন থাকতে পারে, কিংবা কত টেম্পারেচারে আমাদের সেই ডিম রাখা উচিত, কিভাবে রাখা উচিত? আর আরেকজন প্রশ্ন করেছেন, আমাদের একজন দর্শক প্রশ্ন করেছেন, কৃষিবিদ আল মামুন, তিনি যেটি জানতে চেয়েছেন যে কোল্ড স্টোরেজে 2-3 মাস যদি ডিম রাখা হয়, সেক্ষেত্রে পুষ্টিগুণের কোনো পরিবর্তন আসে কিনা, এই বিষয়গুলো আপনার কাছে একটু জানতে চাই। আমি আমি প্রথমে একটু আমার যে নিউট্রিশন পুষ্টিবিদে মহৎ আছে ওনার সাথে একটু শেয়ার করতে চাই। আপনি জানেন যে ডিমের মধ্যে অন অ্যান এভারেজ থাকে 200 থেকে আমরা বলি যে 180 থেকে 200 মিলিগ্রাম মানে কোলেস্টেরল, কিন্তু আসলে আমাদের শরীরের জন্য কমসে কম দরকার হয় 280 থেকে 300 মিলিগ্রাম। কিন্তু এই যে বাকিটুক কিন্তু অটোমেটিক্যালি তৈরি হয়, মানে লিভার এটা তৈরি করে। সেই জন্য আমি যদি রেগুলার একটা করে ডিম খাই,
তাহলে আমার মানে আমরা মনে করি যে নির্দ্বিধায় একটা করে ডিম খেতে হবে। এই জন্য কোলেস্টেরল করে ইফেক্ট মানে আমাদের বডিতে ওরকম হবে না আর কি। এটা আমরা আমাদের একজন আমরা এই প্রাণী বিজ্ঞানী হিসেবে আমরা মনে করি আর কি। আর আপনি নেক্সট যে কথাগুলো যেটা বলেছেন যে আসলে ডিম সংরক্ষণ আমি যতদিন সংরক্ষণ করব ডিমের মধ্যে যেটা আছে মানে অ্যালবুমিন আছে ওয়াটার পার্সেন্ট যেটা আছে সেটা আস্তে আস্তে শুকিয়ে যায়। এবং শুকিয়ে গেলে আপনি ডিমটি আমরা মনে করি যে নট মোর দেন 15 ডেজ আপনি এর বেশি এটাকে সংরক্ষণ করা আসলে ঠিক না। এবং আমি যদি নর্মাল টেম্পারেচারে রাখি তাহলে এটা আমরা সাধারণত বলি যে আমরা 5 ডিগ্রি সেলসিয়াস ম্যাক্সিমাম 15 ডেজের মধ্যে এটাকে যদি আমরা খেয়ে ফেলি তাহলে অবশ্যই ভালো। কিন্তু তারপরে দেখা যাবে যে আস্তে আস্তে ডিমের মধ্যে পানির পরিমাণ যে আমরা এয়ারসেক বলি এই এয়ারসেকের পরিমাণটা বেড়ে যাবে, দ্যাট ইজ আমাদের লিকুইডের পরিমাণটা আস্তে আস্তে কমে যাবে। এই জন্য ডিমের কোয়ান্টিটি মানে আমাদের যে নিউট্রিশনাল ভ্যালু সেটা আস্তে আস্তে ডিটোরিয়েট করবে। এই জন্য আমরা মানে মনে করি যে ম্যাক্সিমাম নট মোর দ্যান 15 ডেজ পর্যন্ত আমরা যাতে ফ্রিজিং এ এটা রাখি। সবচেয়ে ভালো হয় 7 দিনের মধ্যে এটাকে শেষ করে ফেলা। 7 দিন পর পর আপনি যদি তাহলে এটার ভলিউমটা মানে এর যে কোয়ান্টিটি মানে এর পরিমাণটা মানে ঠিক থাকে। আর যত দিন যাবে তখন দেখা যাচ্ছে ইয়কসের পরিমাণটা মানে যে ফাঁকা জায়গাটা এই ফাঁকা জায়গার পরিমাণটা বেড়ে যাবে। তার কারণ হলো এর মধ্যে যে ওয়াটার থাকে এবং এটা ওয়াটারটা আস্তে আস্তে ইভাপোরেট হয়ে যাবে। এই জন্য দেখবেন যে ডিমের যে মানে সাইজ মানে ভিতরে যে সাইজ মানে ডিম ভাঙার পরে যে সাইজটা হবে তার কোয়ান্টিটি যে পরিমাণ অ্যালবুমিন থাকার কথা সেই অ্যালবুমিনটা স্কুইজ হয়ে যাবে। ঠিক অটোমেটিক্যালি মানে আপনার যে অ্যালুমিনিয়ামের যে ভলিউম সেটা রিডিউস করবে। এই জন্য মানে সবচেয়ে ভালো হয় আপনি 7 দিনের মধ্যে যদি এটাকে খেয়ে ফেলতে পারেন তাহলে সবচেয়ে ভালো। ম্যাক্সিমাম নট মোর দেন 15 ডেজ আপনি তাও নর্মাল যেটা আমরা 5 ডিগ্রি সেলসিয়াসে আপনি নর্মাল ফ্রিজে এটা রাখতে হবে আর বেশি এটাকে স্টোর করা আসলে এটা যুক্তিসঙ্গত না নিউট্রিশনাল পয়েন্ট অফ ভিউ। এটা আমরা মনে করি আর কি। হ্যাঁ তারপরে আমি ডক্টর নাথুরম সরকার একটা প্রশ্ন যেতে চাচ্ছি। একজন দর্শক আমাদেরকে প্রশ্ন করেছেন, সুচিত্রা চৌহান মন্ডল। তিনি যেটি বলেছেন যে খোলা বাজারে বিক্রি হওয়া ডিম এবং সুপার শপে বিক্রি হওয়া ব্র্যান্ডেড অ্যান্টিবায়োটিক ফ্রি ডিমের মধ্যে কোনো পার্থক্য আছে কি? আপনি কি মনে করেন? আচ্ছা, অ্যাকচুয়ালি মানে ধরেন মানে যেগুলা চেইন শপে বিক্রি হয় মানে সেগুলাকে আমরা মনে করি যদি স্পেশাল কোনো কিছু না থাকে, যেমন ধরেন আমরা বলি যে ওমেগা 3 ওমেগা 6 তারা মানে যারা ব্র্যান্ড করে তাদের কথা আলাদা, মানে তাদের কথা আলাদা। সেটা স্পেশাল ফার্মিং এ তারা স্পেশাল নিউট্রিশন দেয় ওই ফার্মিং এ। এই জন্য তারা বলে যে এটাকে ওমেগা 3 আছে বা ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড আছে। কিন্তু নর্মালি আমরা যে বাজারে যে বিক্রি হয় খোলা বাজারে বা নর্মালি যে কমার্শিয়াল টেবিল এগ আছে মানে তার মধ্যে আমাদের নিউট্রিশনালি তেমন কোনো পার্থক্য আসলে খুঁজে পাওয়া যাবে না। কারণ প্রায় মানে কমার্শিয়ালি যে মানে একজন ফার্মার কমার্শিয়ালি যে টেবিল এগ তৈরি করে একজন বড় ফার্মার ঠিক ওই ডিমটাই কিন্তু কেউ খোলা বাজারে বিক্রি করে, কেউ এটাকে চেইন শপে বিক্রি করে। পার্থক্য এইটাই, খুব বেশি ডিফারেন্স নেই। পার্থক্য এইটা হতে পারে কোনো যদি সার্টিফাইড বা স্পেশাল যেমন ধরেন আমরা নাম দিলাম ওমেগা 3 বা ওমেগা 6 সেটাই স্পেশাল ডিফারেন্স হতে পারে। তাছাড়া নর্মালি কোনো আমার মনে মানে আমরা মনে করি যে তেমন কোনো পার্থক্য নাই নিউট্রিশনালি। ডক্টর নাথুরাম সরকার, আমাদের আরেকজন দর্শক কমেন্ট করেছেন, তিনি যেটি বলেছেন যে 3 স্টার 5 স্টার হোটেলগুলোতে সকালের নাস্তায় ডিম পোচ চাইলে অবশ্যম্ভাবীভাবেই 2টা ডিম একসাথে পোচ করে দেওয়া হয়। এর কারণ কি? আমাদের সাজ্জাদ হোসেন, তিনি এই পোল্ট্রি সেক্টর নিয়ে কাজ করছেন, তিনি এই বিষয়টি জানতে চেয়েছেন। অ্যাকচুয়ালি যেগুলো 5 স্টার হোটেল বা 3 স্টার হোটেল এটা হলো নর্মাল ট্রেডিশন হলো যে আমাদের দেশে আপনি প্রথম যখন এই মানে আলোচনাটা শুরু করেছেন আমার একটা বন্ধু আছে বাংলাদেশে এসেছিল, আপনাকে একটু উদাহরণস্বরূপ বলি। সে রেগুলার 5টা করে ডিম, কোরিয়ান ফ্রেন্ড, তাদের ক্যাপাসিটি মানে তারা ওইভাবে অভ্যস্ত এবং সে মিনিমাম 4টা ডিম খেতে। কিন্তু মানে সারা ওয়ার্ল্ডে 3 স্টার বা 5 স্টার হোটেলে নর্মালি ধরে নেওয়া হয় যে সকালে যে আপনি খাবারটা খাবেন সেটা মানে সেই খাবারটা হলো যাতে আপনি সারাদিন এটা দিয়ে ভালোভাবে চলতে পারেন। এই জন্য তারা 2টো করে ডিম দেয়। কিন্তু বাংলাদেশে আমরা তো একটাই মানে খেতে দ্বিধা করি, কিন্তু এটা আসলে ঠিক না। আপনি সকালবেলা যদি আপনি সেটা হজম করতে পারেন, আপনি যদি ইউটিলাইজ করতে পারেন তাহলে আপনি 2টো ডিম খেলেও কোনো অসুবিধা নাই, আর যদি আপনি এটাকে ইউটিলাইজ করতে পারেন সেটা হলো বিষয়। কিন্তু মানে এটার জন্য যে কোনো ফ্যালাসি বা অন্য কিছু নাই, এটা হলো নিউট্রিশনাল বেনিফিটের জন্য। জি, ধন্যবাদ ডক্টর নাথুরাম সরকার। আমি একটু যেতে চাই ফজলে রহিম খান শাহরিয়ারের কাছে। ফজলে রহিম খান শাহরিয়ার, আপনি নিশ্চয়ই এতক্ষণ
অনেকগুলো প্রশ্নের উত্তর শুনছিলেন ডিম নিয়ে, আসলে মানুষের মধ্যে কত ধরনের প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলোর অনেক উত্তর আমরা পেয়েছি। আপনার কাছে যে প্রশ্নটি করতে চাই, পুষ্টিবিদ এবং বিজ্ঞানী তারা বলছেন যে প্রতিদিন একটি করে ডিম একজন সুস্থ মানুষ খেতে পারে। দুইটি করে ডিম অনেকে খেতে পারে যদি তার সেই সক্ষমতা থাকে, আহ, সেটিতে কোনো সমস্যা হবে না সুস্থ মানুষের ক্ষেত্রে। আমি যেটি বলতে চাচ্ছি যে আপনারা বলছেন, আপনি কিছুক্ষণ এই অনুষ্ঠানের শুরুতে তথ্য দিয়ে বলছিলেন যে বাংলাদেশে এখন পর্যন্ত 105টি ডিম বছরে মানুষকে খাওয়ার মতো উৎপাদন সক্ষমতা রয়েছে। সেটি হয়তো এই 2020 সালে আরো বাড়বে বলে আপনারা প্রত্যাশা করছেন। তো মানুষ যদি প্রতিদিন একটি করে ডিম খাওয়া শুরু করে, আমি ধরে নিলাম প্রতিদিন একটি করে ডিম সবাই খেতে পারবে না, কিংবা সবার সেই সক্ষমতা হয়তো, যদিও ডিম খুব সস্তা, মানুষ চাইলেই কিন্তু খেতে পারে, একদম নিম্নবিত্ত থেকে শুরু করে উচ্চবিত্ত সবাই চাইলেই কিন্তু একটি ডিম প্রতিদিন খেতে পারে। তো সেই ক্ষেত্রে যে চাহিদাটি হবে এখনকার চেয়ে দ্বিগুণেরও বেশি চাহিদা হবে। আপনাদের এই ইন্ডাস্ট্রি কি সেই চাহিদা মেটাতে সক্ষম, কিংবা এই চাহিদা মেটানোর জন্য আপনারা কি কি উদ্যোগ নিচ্ছেন? জি, ধন্যবাদ। যদি বলেন আজকে ডাবল দুটো করে ডিম খেতে হবে কালকে থেকে, তাহলে ডেফিনেটলি সম্ভব না, অবশ্যই সম্ভব না এটা কালকে থেকে। বাট আমাদের প্ল্যান আছে যে 2000, আমাদের গভর্নমেন্টের যে ডেভেলপমেন্ট প্ল্যান গুলো আছে, ভিশন 2021 2041, এখানে বলা আছে, স্পেল আউট করা আছে যে বাংলাদেশ পার ক্যাপিটা ইনকাম কোন বছর কত জায়গায় যাবে। আমরা এগুলো হিসাব করেছি। আসলে তো মানুষের অ্যাফোর্ডেবিলিটি, মানুষ যখন ইনকাম বাড়বে তখন বেশি খাবে। তো এই মুহূর্তে বাংলাদেশে যে পরিমাণ চাহিদা সেই পরিমাণ আমরা উৎপাদন করছি। চাহিদা যখন বাড়তে থাকবে অবশ্যই সেটা উৎপাদন বাড়ানো হবে। এই জন্য আমরা প্রিপারেশন নিচ্ছি। বাংলাদেশে প্রচুর ইনভেস্টমেন্ট হচ্ছে, লেয়ার ফার্মে, ব্রয়লার ফার্মে, দু জায়গাতে প্রচুর ইনভেস্টমেন্ট আসছে, এবং আমি মনে করি না এখানে কোনো গ্যাপ হওয়ার সম্ভাবনা আছে। কারণ 2017 সনে একটা ঘটনা ঘটেছিল যে বাংলাদেশে ডিমের উৎপাদন যা খরচ ছিল তার থেকে বেশ কিছুদিন ডিমের বাজার দাম একটু কম ছিল। এটা অন্য ইকোনমিক্স এর কারণে হয়েছিল, সেটা এখন আর নাই। বাংলাদেশে যেহেতু ফেয়ার প্রফিট আমাদের ফার্মাররা পাচ্ছেন, যারা লেয়ার ব্যবসার সাথে জড়িত, ওনাদের কোনো কারণ নাই মুখ ফিরিয়ে নেওয়া। ওনারা ইনভেস্টমেন্ট করছেন, সবাই সবার ক্যাপাসিটি বাড়াচ্ছেন, ক্ষুদ্র খামারি থেকে বড় খামারি সবাই তার ক্যাপাসিটি বাড়াচ্ছেন। যার জন্য আমি এই অভয় আপনাদেরকে দিতে পারি, এটা তো আর কালকে হবে না, এটা সময় লাগবে। যেই সময় আমরা 200 ডাবল করব, তার মানে হলো 210টা ডিম খাবো, সেই সময় আসলে আমাদের প্রাইভেট সেক্টর উইল বি রেডি টু প্রডিউস দ্যাট অ্যামাউন্ট অফ এগস। এখন বাংলাদেশের যে ক্যাপাসিটি আছে সেই ক্যাপাসিটিতে আসলে আরো প্রোডাকশন করা সম্ভব। কিন্তু অতিরিক্ত প্রোডাকশন করলে যা হয় এই ধরনের এগ্রিকালচার প্রোডাক্টে, 3% excess production brings down the price by 9%. 3% অতিরিক্ত প্রোডাকশনে গেলে 9% প্রাইস কমে যায়, কারণ সবাই লস করবে। যার কারণে এটা সবাই বুঝে, যার জন্য আমরা আসলে এক্স্যাক্টলি জানি না কত, তো আমরা মোটামুটি সবাই উৎপাদন করে যাচ্ছি। এখন যেহেতু একটা ইকুইলিব্রিয়ামে আছে ডিমান্ড এন্ড সাপ্লাই, যার জন্য প্রাইসটা ইজ ভেরি স্টেবল। এই প্রাইস থাকলে এবং এই প্রাইস যদি থাকে তাহলে যেই পরিমাণ ডিমান্ড বাড়তে থাকবে সেই ডিমান্ডের পরিমাণ ডিম আমরা প্রডিউস করে যাব। বর্তমান ক্যাপাসিটিতে যখন দেখা যাবে যে ক্যাপাসিটি আমাদের কুলোচ্ছে না, তখন সবাই ইনভেস্টমেন্ট করবে এবং সবাই রেডি হচ্ছে, আমরাও রেডি হচ্ছি আরো বেশি বেশি পড়াশোনা যাতে করা যায়। জি, ফজলে খান শাহরিয়ার, আপনার এই বিষয়গুলো যেগুলো বলেছেন সেটির সাথে আমিও একমত। আপনারা যে পরিকল্পনা করছেন কিংবা সরকারের যে লক্ষ্যমাত্রা রয়েছে অর্থনৈতিক উন্নতির প্রবৃদ্ধির, সেই বিষয়গুলোর সাথে পরিকল্পনাগুলো এগিয়ে যাবে। তবে একটি বিষয় হচ্ছে যে ডিম কিন্তু মানুষের যে অর্থনৈতিক উন্নতি কিংবা প্রবৃদ্ধির সাথেই সম্পর্কিত, সেটি আমিও মনে করি না। কারণ ডিম খাওয়ার ব্যাপার হচ্ছে সচেতনতাটা সবচেয়ে বেশি জরুরি। আমি বলছিলাম যে ডিম কিন্তু একটি সস্তা প্রোটিন, আপনি 10 টাকা 8 টাকা দিলেই একটি ডিম খেতে পারছেন। সেটি হচ্ছে আমাদের সচেতনতার অভাব এই ক্ষেত্রে অনেকটা রয়েছে। অর্থনৈতিক উন্নতি হলে সেটি হয়তো আরো বাড়বে। অর্থনৈতিক উন্নতি যখন হয় এটির সাথে আসলে মানুষের সচেতনতাও জড়িত, মানুষের লাইফস্টাইল তখন চেঞ্জ হয়, তখন মানুষ স্বাস্থ্য সম্পর্কে বেশি সচেতন হয়। আমি সেই বিষয়ে একটু যেতে চাই যে লাইফস্টাইল চেঞ্জ হয়, লাইফস্টাইলের সাথে আসলে মানুষের যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্কের জায়গা থেকে আমি একটু প্রশ্ন করতে চাই ইশরাত জাহানের কাছে। ইশরাত জাহান, আমরা জানি যে এখানে একজন দর্শক প্রশ্ন করেছেন, প্রশ্নটি
এই লাইফস্টাইলের প্রসঙ্গেই আসছে, যে মেয়েদের চুল নখের যত্নে ডিম ব্যবহার করা যায়, এটি আসলে হ্যাঁ, আপনি ডিম তো প্রোটিন আর আমাদের নখ চুল যেগুলো আছে সেগুলোও প্রোটিন, সো এটা খাওয়ার সাথে কিন্তু এটা সম্পর্ক আছে। আর ডিমে যে বায়োটিন পাওয়া যায় সেটা কিন্তু আমাদের হেয়ারের যে সেলটা সেটা ভালো রাখতে সাহায্য করে, মানে হেয়ার ফল কমায়। অনেকে কিন্তু বলে যে চুল গজায়, কিন্তু সেটা ভুল, কিন্তু চুল পড়াটা রোধ করে। চুলের যে পুষ্টিটা সেটা কিন্তু ডিমের যে প্রোটিন সেখান বায়োটিন যে থাকে সেখান থেকে নিশ্চিত হয়। তবে এতক্ষণের আলোচনা আমি একটা কথা এনশিওর করতে চাই যে ডিমটা আসলে আমাদের এসেনশিয়াল একটা ফুড হিসেবে সচেতনতার মধ্যে নেওয়া উচিত। আর কোন বয়সে আসলে কেন খাবে সেটারও আসলে দরকার, কারণ আপনি যেটা বলছিলেন যে আমরা মিথ হিসেবে জানি কোলেস্টেরলের ভয়, আমরা কিন্তু দেখা যায় যে 30-35 এর পরেই আসলে কিন্তু একটু সচেতন হই, ডিম খেতে চাই না। কারণ হচ্ছে আমাদের ধারণা যে একটা বয়সের পরে হয়তো কোলেস্টেরল লেভেলটা আমাদের প্রবলেম করবে, হার্টের প্রবলেম করবে সেটা। কিন্তু আসলে যেটা আমি বলছিলাম যে কোন বয়সীদের জন্য ডিমের যে নিউট্রিশন গুলো আছে সেগুলো কিন্তু প্রতিটা বয়সে আমাদের দরকার। যেমন বাড়ন্ত বাচ্চাদের জন্য, ব্রেনের জন্য, হ্যাঁ, ডিমটা খুব ইম্পর্টেন্ট, প্রোটিনটা খুব ইম্পর্টেন্ট। আবার যখন যারা স্টাডি করছে তাদের স্টেমিনা, ক্যালোরি, ওয়েট ম্যানেজমেন্ট সবকিছুর জন্য, তারুণ্য ধরে রাখা, স্পিড, মন প্রফুল্ল রাখার জন্য। আপনি জানবেন যে অ্যাডোলেসেন্সে মুড বুস্টিং এর একটা ব্যাপার আছে, ঠিক আছে? ওই সময় কিন্তু হরমোনাল ইমব্যালেন্স হয়। সো ওই সময় দেখবেন যে তাদের কিন্তু মুডটা চট করে খারাপ হয়ে যায়, যে রেগে যায়। তো সেক্ষেত্রে কিন্তু আমরা আসলে মুড বুস্টিং হিসেবে আমাদের স্ট্রেস রিলিফের জন্য খেতে পারি। তারপর আমরা যারা আছি কর্মক্ষম, যারা ওয়ার্কিং, তাদের কি এনার্জির জন্য প্রোটিনের সাপ্লিমেন্টের জন্য সহজ একটা পন্থা হচ্ছে গিয়ে, কারণ আমরা চাইলেই কিন্তু এই সময়, যদি যেটা অর্থনৈতিক অবস্থার কথা বলছেন, আমরা চাইলেই কিন্তু প্রতিদিন হচ্ছে মুরগির মাংস, গরুর মাংস, তারপর বিভিন্ন ধরনের মাছ, তাই না? এই অল্টারনেট করে, এবং এই করোনাকালীন সময় দেখা যায় অ্যাভেলেবিলিটির একটা ব্যাপার আছে। ডিম যতটা সহজে সস্তায় আমরা পাচ্ছি প্রোটিনের উৎস হিসেবে, অন্য জিনিসগুলো পাওয়াটা আমাদের জন্য এই মুহূর্তে একটু সমস্যার সম্মুখীন হতে হয়। তারপর আরেকটা ব্যাপার হচ্ছে যে বয়স্ক যারা আছেন তাদেরও কিন্তু আসলে ডিমটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো প্রতিটা বয়সীদের জন্যই কিন্তু ডিম খুব ইম্পর্টেন্ট একটা খাবার। সো এই জায়গা থেকে আসলে আমাদের অনেক কিছু করার আছে। ইশরাত জাহান একজন দর্শক আমাদেরকে যেটি প্রশ্ন করেছে যে আসলে মানিক মিত্র, তিনি প্রশ্ন করেছেন বয়ঃসন্ধির সময় কয়টা ডিম খাওয়া যেতে পারে? আসলে এটা এক্সাক্ট করে বলাটা যাবে না, কারণ হচ্ছে গিয়ে তার ওজন কতটুকু আছে, সে অন্যান্য প্রোটিন যতটুকু খায়। কারণ হচ্ছে ডিম ভালো খাবার, কিন্তু আপনি দেখা গেল যে আমি ভালো বলছি এর জন্য আপনি মাছ, মাংস, প্রোটিন, ডাল যেগুলো আছে অন্যান্য প্রোটিন সেগুলোও খাচ্ছেন বেশি বেশি, আবার ডিমটাও আপনি যে কয়টা বললাম সে কয়টাই আপনি খেলেন, তখন দেখা যাবে প্রোটিনের আধিক্য হতে পারে। এর জন্য আসলে ইন্ডিভিজুয়াল ডিপেন্ড করে, ঠিক আছে? ডিপেন্ড করে, কারণ আমরা নর্মাল প্রাপ্তবয়স্কদের জন্য বলি 0.8 থেকে 1.5 গ্রাম পর্যন্ত পার কেজি বডি ওয়েট আমরা প্রোটিনটাকে দিতে বলি আর কি। এখন যেহেতু উনি অ্যাডোলেসেন্ট এইজে, এখন তার ওজনটা কেমন আছে, তিনি লম্বা কতটুকু, এটার উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের তার প্রোটিনের চাহিদাটা ঠিক করতে হবে। প্লাস হচ্ছে গিয়ে সেই প্রোটিনটা উনি অন্যান্য কোন ধরনের সোর্স থেকে নিচ্ছেন, প্লাস হচ্ছে ডিম তখন কয়টা খেতে পারবেন সেটা আমরা বলতে পারবো। জি, ধন্যবাদ ইশরাত জাহান। আমাদের আসলে আলোচনার সময়, নির্ধারিত সময় শেষ হয়ে গিয়েছিল, কিন্তু দর্শকদের অনেক প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলোর জন্যই কিন্তু আমাদের এই আলোচনাটি লম্বা করতে হচ্ছে, চালিয়ে যেতে হচ্ছে। আমি একটু যেতে চাই ডক্টর নাথুরাম সরকারের কাছে। ডক্টর নাথুরাম সরকার, আপনি একটু আমাদেরকে বলবেন যে বয়স বৃদ্ধির প্রক্রিয়াকে কি আসলে ডিম ধীর করে দেয়, মানে অ্যান্টি এজিং হিসেবে কি ডিম কাজ করে কিনা, এই বিষয়টি আপনারা যেহেতু গবেষণা করেন, এই বিষয়টি আপনি আচ্ছা, একটু জানতে চাচ্ছি। হ্যাঁ, অবশ্যই এন্টিএজিং হিসেবে আমার ম্যাডাম তো বলেছে যে আসলে এটার অনেকগুলো মানে শুধু ভিটামিন সি ছাড়া অল দ্য নিউট্রিয়েন্ট রিকোয়ার্ড ফর দ্য হিউম্যান বিং, এটা সব এটা এর মধ্যে সবই আছে। এবং এই জন্য আমরা বলি যে এন্টিএজিং এর ফ্যাক্টরও এর মধ্যে কিছু আছে। একজন মানুষ যদি রেগুলার ডিম খায়, আপনি দেখবেন যে তার চেহারায় সবসময় তার স্কিন, তার যে উজ্জ্বলতা, তার যে এই যে আদার যে গ্যাসার পোস্টার টোটালি ডিফারেন্ট। যে মানুষটা ডিম খায় না তার দেখবেন যে তার স্কিন কালার, তাদের যে হেয়ার কালার, তাদের যে মানে মানে তার অন্য যে গ্যাসার পোস্টার, এটা অনেক ডিফারেন্ট হয়। এই জন্য আমরা বলি
যে আমরা মনে করি যে এটা তো অবশ্যই এটা এন্টিএজিং ফ্যাক্টর এর মধ্যে নিহিত আছে, এবং এই জন্য ইট ইস এ কমপ্লিট ফিট, এটা একটা কমপ্লিট ফুড। কারণ এর থেকে একটা জন্ম, একটা মানুষের মানে একটা মুরগির জন্ম হয়, তার এটা এই ইরশাদ ম্যাডাম এটাই বলেছে আগে, আমিও এর সাথে একমত। এবং আমরাও জানি যে একটা মানুষ একটা জীব তৈরি করতে যে সমস্ত উপাদান থাকে এই ডিমের মধ্যে আছে, সেই জন্য ডিমের মধ্যে যে উপাদানগুলো আছে তার মধ্যে এই এন্টিএজিং ফ্যাক্টরও নিহিত আছে। এবং এটা এই জন্য আমরা যদি মানে কন্টিনিউয়াস মানে বয়সের সাথে সাথে আমাদের যতটুকু রিকোয়ারমেন্ট আছে সেই রিকোয়ারমেন্ট অনুসারে যদি আমরা ডিম থেকে প্রোটিনটা গ্রহণ করি, তাহলে আমাদের এন্টিএজিং ফ্যাক্টরের উপরে এটা কাজ করে, এবং এটা মানুষের জন্য এটা এন্টিএজিং ফ্যাক্টর হিসেবে কাজ করবে। মানে আমরা এটা আমাদের যে আমরা যেটা দেখেছি এবং আমরা যেটা জানি। জি, ডক্টর নাথুরাম সরকার, আপনাকে ধন্যবাদ। আশা করি দর্শকরা যেসব প্রশ্ন করেছেন সেগুলোর উত্তর পাচ্ছেন। আমি একটু এখন যেতে চাই ফজলুর রহিম খান শাহরিয়ারের কাছে। আমাদের একজন দর্শক প্রশ্ন করেছেন, রাফিউল করিম। তিনি যেটি জানতে চেয়েছেন যে দুধের বিরুদ্ধে যখন প্রচারণা চলেছিল, দুধে অ্যান্টিবায়োটিক পাওয়া যায় কিংবা ক্ষতিকর কেমিক্যাল রয়েছে, সেটির প্রচারণার বিরুদ্ধে কিন্তু প্রধানমন্ত্রী ব্যবস্থা নিয়েছিলেন। ডিমের বিরুদ্ধে যেসব অপপ্রচার রয়েছে, আপনারা দাবি করছেন কিংবা ভোক্তারা আস্থা পাচ্ছেন না, সেই বিষয়গুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আপনারা কি উদ্যোগ নিয়েছেন আসলে, সেটি আমাদের দর্শক রাখুন করেন জানতে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা কিন্তু ল এনফোর্সিং এজেন্সি না, আমরা কিছু করতে পারি না। আমরা সরকারের কাছে আমরা সবসময় যাই। আমরা ডিজি বিএলআর সাহেব আছেন নাথুরাম, ওনার কাছে আমরা যাই, ডিজি ডিএলএস আছেন ওনার কাছে যাই, ওনারা আমাদের রেগুলেটরি ফেসিলিটেটর হিসেবে কাজ করেন। ওনাদেরকে আমরা বলি, ওনারা অনেক সময়, আমি আগে বলেছি, যখন ইয়ে সম্বন্ধে বলা হয়েছিল ট্যানারি ওয়েস্ট সম্বন্ধে, তখন আসলে ওনারা ব্যবস্থা নিয়েছিলেন। এভাবে ওনারা ব্যবস্থা নেন। কিন্তু দুধের ব্যাপারে যেটা হয়েছে সেটা এটা হচ্ছে ডিজাস্টার, পুরো দুধ ইন্ডাস্ট্রি বসে গিয়েছিল, এমন অবস্থা করা হয়েছিল। এটা আমি বলবো এটা সিস্টেমেটিক ওয়েতে এটা করা হয়েছিল, যেটা মাননীয় প্রধানমন্ত্রী আসলে বুঝতে পেরেছিলেন যে কিছু একটা পোর্টারি দুধ ইন্ডাস্ট্রিকে শেষ করার জন্য এটা চেষ্টা করছিল। তার জন্য উনি টাইমলি এখানে ইন্টারভেন করেছিলেন। এবং আমরাও দেখেছি যে ডিমের বিরুদ্ধে যখন এই ধরনের কথাবার্তা হয়েছিল, আমি বলি যে 2017 সালে যে ঘটনা ঘটেছিল, তখন ডিমের ডিমান্ডটা মার্কেটে একটু কমে গিয়েছিল, তখন কিন্তু গভর্নমেন্ট ইন্টারভেন করেছেন, বাট এতটা করেন নাই, কারণ আসলে তখন অত সিস্টেমেটিক ছিল না। এটা ছিল হলো বিচ্ছিন্ন ঘটনা, দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছিল, যার জন্য যখনই হয় আমরা সরকারের কাছে যাই, আমরা প্রোপাগান্ডা করি, আমরা লবিং করি, গভর্নমেন্টকে বোঝানোর জন্য চেষ্টা করি। আমরা আপনাদের মতো যারা জার্নালিস্ট আছেন তাদের কাছে আমরা লিয়াজন মেনটেন করি, আপনাদের সাথে কথা বলি, আপনারা আমাদেরকে সাপোর্ট দেন। এই কারণেই আমরা মনে করি যে আমরা কাজ করে যাচ্ছি, কিন্তু আমাদের আরো অ্যাক্টিভিটি অবশ্যই বাড়াতে হবে। আপনি একটা কথা বলেছেন একটু আগে, যেটা ভেরি ইম্পর্টেন্ট, যে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে। আমি 3-5টা সিগারেট খেলাম, সিগারেট খেলে আসলে কোনো কিছু পেলাম না, আমি তো কিনলাম। এই পয়সাটা যদি একজন রিক্সাওয়ালার কথা যদি বলি আমি, বা একটা দিনমজুরের কথা বলি, উনি কিন্তু এইভাবে প্রচুর পয়সা নষ্ট করেন, যার শরীরে একটা সামান্য কোনো নিউট্রিয়েন্ট ওনার যোগ হয় না। একটা সিগারেট খেলে উনি কয়েকটা সিগারেট বা বিড়ি খাচ্ছেন, ওই পরিমাণ টাকা যদি উনি ওনার ছোট্ট একটা ডিম যদি খেতেন, তাহলে ওনার আসলে ভ্যালুটা বাড়তো, ওনার শরীরটা আর ভালো থাকতো। আমি ব্যক্তিগতভাবে অনেক রিক্সাওয়ালা ভাইয়ের সাথে কথা বলেছি যে আপনারা কেন খান, আসলে উনি জানেন না যেটা কত ক্ষতিকর। কারণ আপনি একটা জিনিস জানবেন, একটা সিগারেটে যে কস্ট তার চেয়ে অনেক বেশি প্রাইসে বিক্রি করতে পারে, প্রফিট মার্জিন ইজ সো হাই, দে ক্যান ডু দ্য প্রোপাগান্ডা অনেক বেশি করে, ব্র্যান্ডেড প্রোডাক্ট, ওনারা অনেক বেশি টাকা খরচ করতে পারেন। তার জন্য সিগারেটের জন্য অফিসিয়ালি গভর্নমেন্ট কিন্তু সিগারেট কিন্তু ব্যান করে দিয়েছে। তারপরে ওনারা বিভিন্ন উপায়ে সিগারেট কোম্পানিগুলো, উইথ ডিউ রেসপেক্ট টু দেম, তারা কিন্তু সিগারেটের ডিমান্ড বাড়াচ্ছে, বিড়ির ডিমান্ড বেড়ে যাচ্ছে। তারা দে হ্যাভ এ ডিফারেন্ট ওয়ে টু ডু দ্য প্রোপাগান্ডা অর কমিউনিকেশন উইথ দ্য কনজিউমার্স, তাদের কনজিউমার যারা। এখানে যদি আমরা গভর্নমেন্টকে সঙ্গে পাই, এই পরিমাণ টাকা থেকে যদি সামান্য অংশ টাকাও যদি এই জায়গায় খরচ না করে, অথবা একটা সিঙ্গারা না খেয়ে যদি ডিম খান, তাহলে এটা অনেক ভালো হবে। এটার জন্য যে ধরনের প্রোপাগান্ডা করা হবে, আমি আবার বলেছি, এটা হলো একটা এগ্রিকালচারাল প্রোডাক্ট, কমোডিটি। কমোডিটির পিছনে কিন্তু অনেক টাকা খরচ করা যায় না, কারণ মার্জিন অফ প্রফিট ইজ ভেরি স্মল।
সামান্য মার্জিন প্রফিট থেকে কোনো প্রফিট থাকে না। ব্র্যান্ডেড প্রোডাক্টের মার্জিন প্রফিট বেশি, যেন অ্যাডভার্টাইজমেন্ট অনেক বেশি তারা করতে পারে। ফজলুর রহমান তো শাহরিয়ার, আমি আমি যেহেতু এই প্রচারণার বিষয়টি বলছেন, আমাদের একজন দর্শক প্রশ্ন না ঠিক মন্তব্য করেছেন, সেটি সঞ্চালককে উদ্দেশ্য করে করেছেন যে আপনি বলছেন যে আমাদের দেশের মানুষের মাঝে সচেতনতার অভাব আছে। অনেক দেশেই ডিম নিয়ে দারুণ দারুণ সব আকর্ষণীয় বিজ্ঞাপন প্রচারিত হয়, আমাদের দেশে সেই ধরনের কিছু দেখি না। আপনি সেই প্রশ্নেরই উত্তরটি আসলে দিচ্ছিলেন, এই বিষয়ে একটু যদি আপনি বলেন, আমরা কেন সেই দারুণ দারুণ বিজ্ঞাপন করতে পারছি না। আমি আগে বলেছি তো আমাদের রিসোর্সেস কনস্ট্রেন্ট আছে বাংলাদেশে। কয়েকদিন আগেও আমরা 60টা 50টা ডিম খেতাম, এই বছর আমরা 105টা ডিমে আমরা উত্তরণ ঘটেছে। এখন আপনি দেখেছেন যে এখন একটু বড় বড় কোম্পানিগুলো আসছে, মার্জিনাল ফার্মারদের পক্ষে আসলে এই ধরনের করা সম্ভব না, তারা তো আসলে অত্যন্ত ক্ষুদ্র। যেহেতু এখন একটু বড় বড় ফার্মাররা, ডিমের ফার্মাররা আসছেন, সবাই আসছি, আমরা আমরা কিন্তু সম্মিলিতভাবে কাজ করতে যাচ্ছি এবং আমরা আপনাদেরকে কথা দিতে পারি যে আমরা এখন থেকে কাজ করব। আপনি এবার করোনা কালীন অবস্থায় দেখেছেন টিভিতে বেশ কিছু অ্যাডভার্টাইজমেন্ট হয়েছে মিনিস্ট্রির পক্ষ থেকে যে ডিম খাওয়ার ব্যাপারে এবং প্রোটিন খাওয়ার ব্যাপারে। আমি মনে করি পজিটিভ একটা সিগন্যাল, সিগন্যালটা কন্টিনিউ করবে আমরা আশা করি। আরেকটা জিনিস যেটা হলো যে আসলে আমরা একটা গভর্নমেন্টকে বারবার বলছি যে একটা পোল্ট্রি বোর্ড করার জন্য। ইন্ডিয়াতে দেখি যে এগ কাউন্সিল আছে, এগ কাউন্সিল স্পেন্ডস অল দ্য মানি ফর দিস থিংস। একটা প্রতিদিন একটা আন্ডা খাও, এ ধরনের অনেক ধরনের অ্যাডভার্টাইজমেন্ট আছে, সেলিব্রিটিদেরকে নিয়ে আসা হয় অ্যাডভার্টাইজমেন্টে। তো আমরাও কিছু কিছু করেছি, বাংলাদেশের যারা আছে মাশরাফি বিন মুর্তজাকে নিয়ে আর কয়েকজনকে নিয়ে আমরা কিছু টিভিসি করেছি, কিন্তু পয়সার অভাবে টিভিতে যাওয়া, কন্টিনিউয়াসলি করা সম্ভব হচ্ছে না। যখনই বাংলাদেশে আরো কিছু বড় ইনভেস্টমেন্ট চলে আসবে অন এগ, তখন ডেফিনেটলি তারা এটা চোখে পড়বে। সময় এসেছে আসলে বড় ইনভেস্টমেন্ট আসার। এখন বড় ইনভেস্টমেন্ট যদি আসে, ডিমের অটোমেটিক ডিমান্ড বেড়ে যাবে, আমি নিশ্চয়তা দিতে পারি। জি, ধন্যবাদ ফজলুর রহমান এখানে শাহরিয়ার। জি, ইসা জান, আপনি কিছু এখানে বলতে আমি যাচ্ছেন? একটু জি জি, আমি একটু অ্যাড অবশ্যই। করতে চাচ্ছি যে আসলে যখন আমরা সচেতনতার জায়গায় বলবো বা মার্কেটিং এর কথায় যদি যেটাই বলি না কেন, প্রচারই প্রসার একটা কথা আছে। তো ডিম ভালো, ডিম ভালো, এটা আমরা কিন্তু সব সময় বলি, কিন্তু আপনি যখন রিকশাওয়ালাকে বলবেন, ও কিন্তু আসলে ওর কাছে তো সিগারেটটাই মজা লাগে, ওইটা থেকে সে এনার্জি পায়, কিন্তু ডিমের এনার্জি কিন্তু সে বুঝবে না। যেমন এখন করোনাকালীন সময় যদি বলি, পুরো বিশ্ব কিন্তু এক জায়গায় একটা কথার মধ্যে আছে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে। আমরা বলছি, আপনি দেখবেন যে রিসেন্ট রিসার্চে পাওয়া গেছে যে ইটালিতে যত সংখ্যক মানুষ মারা গেছে তার মধ্যে ম্যাক্সিমামে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি পাওয়া গেছে। এবং অ্যালার্মিং হিসেবে বাংলাদেশে কিন্তু ভিটামিন ডি ডেফিসিয়েন্সি এখন অনেক বেশি। সেটা কিন্তু আমরা জানি যে একটু এক্সপেন্সিভ ভিটামিন ডিটা, কিন্তু আমরা যখন পরীক্ষা করতে যাই ল্যাবে, তখন কিন্তু অন্যান্য যে ইয়েগুলো আছে সেটা ভিটামিন ডি যখন পরীক্ষা, সেটা কিন্তু মাছ এক্সপেন্সিভ। বাট আমাদের দেশে এখন পর্যন্ত আপনি সর্ববয়সীদের মধ্যে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি প্রচুর পাওয়া যাচ্ছে। যেহেতু আমরা যে সময়টা ভিটামিন ডি এর কথা বলছি, একটা সময় ছিল যে আর্লি মর্নিং এর যে সানলাইট সেটা হচ্ছে আমাদের বডিতে ভিটামিন ডি দেয়, কিন্তু এখন রিসার্চে বলছে না, সকাল 10টা থেকে দুপুর 3টা 4টা পর্যন্ত যে রোদ থাকে সেটার মধ্যে হচ্ছে ভিটামিন সি, ভিটামিন ডিটা আমাদের বডিতে আসে। তবে এটাও কিন্তু একটা মিথ যে আমরা যে রোদ থেকে যে ভিটামিন ডি পাবো সেখান থেকে প্রপারলি কিন্তু আমাদের শরীরের জন্য যতটুকু দরকার ততটুকু কিন্তু আমরা নাও পেতে পারি। এটা ডিপেন্ড করবে আপনি কতটুকু এক্সপোজার করে যাচ্ছেন রোদের মধ্যে। হ্যাঁ, টেকনিক্যাল ব্যাপারগুলো। তারপর হচ্ছে গিয়ে ডায়েটারি সোর্সের মধ্যে সবচেয়ে ভালো ন্যাচারাল সোর্স হচ্ছে গিয়ে ডিমের কুসুম। হ্যাঁ, তো এটা যদি আমরা এই ইনফরমেশনটা যদি আমরা মনে হয় মাস কমিউনিকেশনের কাছে দিতে পারি, শেয়ার করতে পারি, যেটা হচ্ছে আমাদের খুবই প্রতিদিনের প্রয়োজন বেঁচে থাকার জন্য, করোনা ভাইরাস থেকে রক্ষার জন্য, নিজের জীবন বাঁচানোর জন্য ম্যান্ডেটরি হচ্ছে ভিটামিন ডি। এখন বলছে ভিটামিন জি, ডি, জিঙ্ক, সেলেনিয়াম। এটা ইশরাত জাহান একটি প্রশ্ন আমাদের একজন দর্শক করেছেন, রাকিব হাসান, তিনি যেটি বলেছেন যে চিকিৎসক অনেক চিকিৎসক ডিমের কুসুম খেতে মানা করেন, সেটি আসলে কেন করেন? এই ধরনের কি কোনো গবেষণা আছে যে ডিমের কুসুম খাওয়া যাবে না কিংবা তাদের খাওয়া উচিত না?
আসলে আমরা যারা হেলথ ওয়ার্কার আমরা মনে করি আমাদের সবসময় লেটেস্ট যে ইনফরমেশন গুলো আছে সেগুলোর প্রতি খেয়াল রাখতে হবে, কারণ আমাদের প্রতি মানুষের কিন্তু একটা চাওয়া আছে যে আমরা যে কথাটা বলবো একজন পুষ্টিবিদ হিসেবে বা হেলথ ওয়ার্কার যারা আমাদের সাথে কোয়ার্কাররা আছেন, ডক্টররা বলি বা অন্যান্য যে প্রফেশনে আছেন, তো তাদের কথা কিন্তু মানুষ শোনে এবং তাদেরকে বিশ্বাস করে, ট্রাস্ট করে। সো আমাদের আসলে অথেন্টিক জায়গা থেকে নিজেদের নলেজটা ইনরিচ করা এবং লেটেস্ট যে ইনফরমেশন গুলো আছে সেগুলো গ্যাদার করে আসলে পাবলিকের কাছে বলা দরকার। সো এই যে ডিমের কুসুমের যে ব্যাপারটা সেটা কিন্তু আমি আজকে অলরেডি শেয়ার করেছি যে আসলে কত পার্সেন্ট আমাদের এখানে গুড কোলেস্টেরল থাকে এবং এখান থেকে চিন্তা করার কি আছে। এবং ইন্ডাস্ট্রিয়াল ভাবে কিন্তু ওমেগা 3 ফর্টিফাইড করা, ফর্টিফাইড বলবো না, ন্যাচারাল খাবারের মাধ্যমে মুরগিকে নার্চার করা হচ্ছে এবং ডিমের মধ্যে পাওয়া যাচ্ছে ওমেগা 3। সো ওমেগা 3 ইজ এ গুড নিউট্রিয়েন্ট ফর আমাদের হার্ট। সো এটা তো আমাদের জন্য খুবই মানে আশার আলো যে আমরা বিভিন্ন ইনরিচ করা ডিম পাচ্ছি। জি, ধন্যবাদ আপনাকে। আমি একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমি শেষ প্রশ্ন দিতে চাই ডক্টর নাথুরামের কাছে। ডক্টর নাথুরাম, এই যে ডিম নিয়ে নানা ধরনের বিভ্রান্তি রয়েছে কিংবা কুসংস্কার রয়েছে কিংবা ভোক্তাদের অনেক ক্ষেত্রে আস্থার অভাব রয়েছে, যেটি আমরা ইতিমধ্যেই আলোচনা করেছি, আসলে ভোক্তাদেরকে এই আস্থায় কিভাবে ফেরানো যায়? অ্যাকচুয়ালি যারা পুষ্টিবিদ আছে আর আমরা যারা প্রডিউসার, আমরা কিন্তু বিজ্ঞানী, আমরা কিন্তু প্রডিউস করি আর কি আমাদের প্রোডাক্ট। এটার দায়িত্ব হলো তিনজনের, মানে তিন দিক থেকে। একটা হলো যে আমাদের যারা পুষ্টিবিদ আছে তারা, আর সবচেয়ে বেশি দরকার হলো ডক্টরদের। আমাদের যারা ডক্টর ভাইয়েরা আছে তাদের যে তাদের প্রেসক্রিপশনটা, এটা বেশি ইম্পর্টেন্ট আর কি। আমরা দেখেছি যে অনেক সময় আমরা একজন প্রডিউসার হিসেবে আমরা একটা গুড কোয়ালিটি প্রোডাক্ট তৈরি করি, দেখা যাবে যে আমি যদি একজন ডক্টর যদি যেটা সাজেস্ট করে, আমরা হয়তো বলছি যে আপনি রেগুলার একটা করে ডিম খান, কোনো সমস্যা নাই, কোনো প্রবলেম নাই, কিন্তু সেই লোকটা আবার বলছে স্যার আমি যদি ডাক্তারের কাছে যাই উনি তো বলে যে ডিমের কুসুমটা না খেতে। মানে এই বিষয়গুলো আমাদের মনে হয় যে মানে আমাদের ডক্টরদের যে সাজেশনটা এটা বেশি ইম্পর্টেন্ট আমাদের এই ডিমের প্রতি, ব্রয়লার মাংসের প্রতি। তারা যদি একটা ভালো সাজেশন দিতে পারে, আমরা যারা প্রডিউসার, আমরা যারা পুষ্টিবিদ হিসেবে কাজ করি অন্যান্যর সাথে, তাদের হলো আমাদের মানুষ সবচেয়ে বেশি উপকৃত হবে। এবং তাদের এই বিষয়গুলো অনেকে, আপনি জানেন যে ডক্টর মোহাম্মদ আবদুল্লাহ সাহেব, আমরা আমাদের গত বছর ওয়াপসার একটা সেমিনারে আমরা ওনাকে, আমাদের শাহরিয়ার সাহেব আছে উনি জানেন যে ওনাকে আমরা প্রেজেন্ট করিয়েছি যে ডিমের পুষ্টিমান এবং ডিমের ফুড ভ্যালু, এবং এটা জনগণ যাতে ডিম বেশি পরিমাণে খায়। এটার উদ্দেশ্য হলো যে আমরা যারা প্রডিউস করি বা আমাদের যারা পুষ্টিবিদ আছে তার চেয়েও ডক্টরদের ভূমিকা, আমরা মনে করি সাধারণ মানুষ ডক্টরদের কথায় বেশি পছন্দ করে, এজন্য তাদের ভূমিকাও খুবই জরুরি, অনস্বীকার্য আমাদের এই এককে মানুষের মধ্যে প্রপোলারাইজ করার জন্য। এবং আমরা যদি সমন্বিতভাবে এই কাজগুলো করি তাহলে আমার মনে হয় আমাদের দেশের মানুষের মধ্যে যে ডিম নিয়ে যে ভীতি আছে সেই ভীতিটা কেটে যাবে। আমাদের দেশের মানুষ অতি সহজেই ডিম থেকে যে পুষ্টিমান আছে সেটা পাবে, এবং আমরা সুস্থ সবল জাতি গঠনে আমাদের এই ডিম এবং মাংস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। জি, ধন্যবাদ ডক্টর নাথুরাম সরকার, পুষ্টিবিদ ইসরাত জাহান এবং ফজলুর রহিম খান শাহরিয়ার। আপনাদের এই গুরুত্বপূর্ণ আলোচনা নিশ্চয়ই আজকে এই অনুষ্ঠান যারা দেখেছেন এবং পরবর্তীতে যারা দেখবেন তারা নিশ্চয়ই অনেক প্রশ্ন তাদের যেটি রয়েছে সেটি উত্তর তারা পেয়ে যাবেন এই আলোচনা থেকে। তবে আমাদের কাছে আজকের এই আলোচনায় যেটি খুবই পরিষ্কার হয়েছে, একজন সুস্থ স্বাভাবিক মানুষ প্রতিদিন একটি করে ডিম খেতে পারেন এবং ভোক্তারা যারা উৎপাদক রয়েছেন তারা যেটি আশ্বস্ত করেছেন যে আসলে ডিমের যে পুষ্টিগুণ রয়েছে সেই পুষ্টিগুণ ডিম তারা নিরাপদভাবে উৎপাদন করছেন। সংশয়ের জায়গাগুলো থাকবে, সেই জায়গাগুলো হয়তো সরকার আরো জোরালো পদক্ষেপ নিলে ভোক্তাদের আস্থা ফিরে আসবে। আর ডিমের যে পুষ্টিগুণ বলা হচ্ছিল যে কুসুম খাওয়ার বিষয়টি, সেই শেষ সময় সেই আলোচনাটি হয়েছে ডিমের কুসুম খাওয়া যাবে। তবে বিশেষ ক্ষেত্রে যাদের অন্যান্য শারীরিক সমস্যা রয়েছে সেই ক্ষেত্রে হয়তো তারা পুষ্টিবিদদের সাথে, চিকিৎসকদের সাথে পরামর্শ করতে পারেন, পরামর্শ করে তারা সেই বিষয়গুলোকে পরিষ্কার করতে পারেন যে আসলে তাদের কয়টা ডিম খাওয়া উচিত কিংবা ডিমের কুসুম খাওয়া উচিত কিনা। তবে স্বাভাবিকভাবে সুস্থ স্বাভাবিক মানুষ একটি করে ডিম কুসুম সহ খেতে পারেন এবং সেই কুসুম সহ ডিম প্রতিদিন একটি করে খেলে যে চাহিদা বাংলাদেশে আগামী দিনে তৈরি হবে সেই চাহিদা পূরণে যারা উদ্যোক্তা রয়েছেন তারা কাজ করছেন এবং নিরাপদ
ডিম উৎপাদনের জন্য তারা কাজ করছেন সেই বিষয়টি তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন। এবং ডিমের যে অনেক অনেক গুণের ডিম, অনেক উপকারিতা রয়েছে, বিশেষ করে অ্যান্টি এজিং, তারপরে ডিমের চুল এবং নখের যত্ন করা কিংবা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো, সেই বিষয়গুলো কিন্তু আজকে আলোচনায় এসেছে। এবং সেই আলোচনায় অনেকে প্রশ্ন করেছেন, আমরা হয়তো সবগুলো প্রশ্নের উত্তর দিতে পারিনি। সামনের সময়ে আমরা আরো আলোচনায় আসবে, চেষ্টা করবো সেই সব প্রশ্নের উত্তর দিতে। তবে সার্বিকভাবে এখানে আমরা যেটি আলোচনায় বুঝতে পেরেছি এবং দর্শকও যেটি অনেকে মন্তব্য করেছেন, সমন্বিত ভাবে যদি মানুষকে সচেতন করা যায়। আমি নিজেও বলছিলাম যে সচেতনতার কিন্তু অভাব। ইসরাত জাহানও বলছিলেন যে ডিম খাওয়া হচ্ছে একটি মানসিকতার ব্যাপার, এখানে অর্থনৈতিক খুব একটা ব্যাপার না। আমরা কিন্তু অর্থ অনেক ভাবেই ব্যয় করছি একেবারে আজে বাজে খরচ হিসেবে, সেটি না করে একটি ডিম খাওয়া যেতে পারে। এবং সেই কাজটি করার জন্য সবার একটি সমন্বিত উদ্যোগ প্রয়োজন। ডক্টর নাথুরাম যেটি বলেছেন যে চিকিৎসকদের একটি ভূমিকা রয়েছে, পুষ্টিবিদদের একটি ভূমিকা রয়েছে, অর্থাৎ যাদের এই ক্ষেত্রে ভূমিকা রয়েছে তাদেরকে নিয়ে আমরা যদি কাজ করি, আপনি যারা উদ্যোক্তা রয়েছেন এই সেক্টরে, যারা নেতৃত্ব দিচ্ছেন, তারা যদি কাজ করেন, আমরা আশা করি মানুষের মধ্যে সচেতনতা আসবে। এবং রোগ প্রতিরোধের যে বিষয়টি বলা হচ্ছে, রোগ প্রতিরোধের জন্য যে প্রোটিনের দরকার, সেই প্রোটিনের একটি বড় সোর্স হচ্ছে ডিম। এবং সেই ডিম যদি এখন থেকে মানুষ খাওয়ার অভ্যাস করেন, আগামী দিনে কিংবা আগামী প্রজন্ম যারা হবে, তারা কিন্তু সেই রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ে বড় হবে। তো আমরা এই পরবর্তী কোনো লাইভ অনুষ্ঠানে একজন হৃদরোগ বিশেষজ্ঞ নিয়ে হাজির হবো আপনাদের সামনে। সেখানে আজকের যে প্রশ্নগুলো অনেকগুলো এসেছে, পুষ্টিবিদও জবাব দিয়েছেন, পুষ্টিবিদও থাকবেন সেখানে। আমরা আপনাদের অনেক প্রশ্নের জবাব দিব। সেই পর্যন্ত আপনারা আমাদের এই আজকের এই অনুষ্ঠানটি দেখতে থাকুন। আপনাদের যদি আরো নতুন কোনো প্রশ্ন থাকে, সেই প্রশ্নগুলো আমাদেরকে মন্তব্যের মাধ্যমে জানান। আমরা প্রতি মঙ্গলবার ঠিক রাত 8:30 আপনাদের সাথে আবারও হাজির হব এই প্রোটিন হাবে ফেসবুক লাইভে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এবং করোনা প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তর কিংবা সরকারের পক্ষ থেকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে যেভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বলা হচ্ছে, আমরা আশা করব আপনারা সেই স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবেন। সেই সাথে রোগ প্রতিরোধের জন্য যেসব খাবারের পরামর্শ পুষ্টিবিদরা দিচ্ছেন এবং সেই সাথে চিকিৎসকরা যেসব পরামর্শ দিচ্ছেন, সেই পরামর্শগুলো আপনারা মেনে চলবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ সবাই। আপনি ভালো থাকেন। ধন্যবাদ। জি, ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ।